হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স বাই সন্তু স্যার। আজকে আমরা এই ভিডিওতে তড়িৎচুম্বকীয় আবেশ থেকে পুরো কনসেপ্ট প্লাস এমসিকিউ কভার করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ঠিক যেমন আমরা তড়িৎচুম্বক থেকে ওয়ান শট নিয়েছিলাম, ঠিক সেই রকমই ভিডিও এটাও। একদম টোটাল কনসেপ্ট যেগুলো আমাদের লাগবে বা যে ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করতে হবে সেই ফর্মুলাগুলো আমরা ভালো করে বুঝবো। আর তোমাদের এক্সাম ডেট তো ঘোষণা হয়েই গেছে, তোমরা জানো যে 21শে সেপ্টেম্বর থেকে তোমাদের এক্সাম। তাই মানে পুরোপুরি ধরতে গেলে 2 মাস আর ভালো করে টাইম পাবে, তাই পড়াশোনা শুরু করে দাও এখন থেকে। প্রত্যেক দিন আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো তোমাদের, তাই ফলো করো চ্যানেলটা। আর যা যা এমসিকিউ করাবো সেই রকম টাইপের এমসিকিউই তোমরা পরীক্ষায় দেখতে পাবে। তাই চলো সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, আজকে আমরা পড়বো তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ, ঠিক আছে। দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ পড়তে গেলে কি কি জানতে হবে সেটা আগে আমি একটু বলি। প্রথমত আমাদেরকে জানতে হবে চৌম্বক প্রবাহ কি জিনিস বা চৌম্বক ফ্লাক্স কি জিনিস। চৌম্বক ফ্লাক্স কি জিনিস সেটা আগে বোঝো। মনে করো আমি এখানে একটা তল কল্পনা করেছি, আর এইখানে আমি একটা ম্যাগনেটকে নিয়েছি, এটা একটা তল। তো এই ম্যাগনেট থেকে তোমরা জানো চৌম্বক বলরেখা বেরিয়ে যাবে। নর্থ পোল থেকে শুরু হয় আর সাউথ পোলে গিয়ে শেষ হয় চৌম্বক বলরেখা, এটা তোমরা জানো। ঠিক, তাহলে এখান থেকে চৌম্বক বলরেখা এরকম করে কিন্তু বেরিয়ে যাবে। তো একটা তলের মধ্যে দিয়ে মোট যতগুলো চৌম্বক বলরেখা বেরিয়ে যায় সেই সংখ্যাকেই আমরা বলবো চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। তোমরা ঠিক যেমন তড়িৎ ফ্লাক্স পড়েছিলে, ঠিক আছে, ঠিক এখানেও তাই, যে চৌম্বক প্রবাহ বা ইংরাজিতে কি বলে ম্যাগনেটিক ফ্লাক্স। এই তলের মধ্যে দিয়ে মোট যতগুলো চৌম্বক বলরেখা বেরিয়ে যায় তাকেই বলবো। এর তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি? চৌম্বক ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফাই ইকুয়াল টু হয় বি ডট এ। ঠিক আছে, বিটা কি? বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর এটা কি? এ হচ্ছে এই তলের ক্ষেত্রফল। যে তলের মধ্যে দিয়ে তুমি চৌম্বক প্রবাহ বের করতে চাইছো সেই তলের ক্ষেত্রফল। ঠিক আছে, মাঝে ডট প্রোডাক্ট আছে, তার মানে তুমি জানো এখানে একটা অ্যাঙ্গেল লাগবে। কার কার মধ্যে অ্যাঙ্গেল? বি এবং এ এর মধ্যে অ্যাঙ্গেল। এটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে হবে বি এ কস থিটা। ঠিক যতটুকু দরকার ভাই ততটুকুই পড়াবো, মন দিয়ে পড়বে আর খাতা পেন নিয়ে বসবে। হ্যাঁ, সিনেমা দেখার মতো কিন্তু দেখো না। দেখো, তাহলে বি এ কস থিটা, তাহলে থিটাটা কি একটু বুঝিয়ে বলুন স্যার। অবশ্যই বলবো। এইখানে তুমি একটা তল কল্পনা করেছিলে, এই তলের দিক মনে করো এই দিকে। তলের দিক হয় সব সময় বাইরের দিকে, নর্মালি আউটওয়ার্ড, লম্বভাবে বাইরের দিকে। এই বোর্ডের তলটা যদি এক্স ওয়াই তল হয় তাহলে এর দিক হচ্ছে এই দিকে, মানে জেড অক্ষ বরাবর। বুঝতে পেরেছো? যদি ওয়াই জেড তল হয় তাহলে তার দিক হবে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এই তলের ডাইরেকশন এই দিকে, আর চৌম্বক ক্ষেত্র মনে করো এই দিকে। তাহলে এইটা এ আর এইটা বি, এদের মাঝের অ্যাঙ্গেল থিটা, আর এই থিটাটাই হচ্ছে এইটা। তাহলে যদি ওই তলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এক নম্বরে যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে ফাই কত হবে? ফাই হবে 0, তার মানে চৌম্বক প্রবাহ 0 হবে। তো সত্যি সত্যি তো তাই হবে। কেন হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। মনে করো চৌম্বক ক্ষেত্র গেছে এই দিকে, আর তলটাকে তুমি রেখেছো এইরকম ভাবে, এইটা তল, তাহলে তলের দিক কোনটা? এইটা। তো এইরকম ভাবে যদি তলটাকে এরকম করে শোয়ানো থাকে তাহলে কি একটাও চৌম্বক বলরেখা তলের মধ্যে দিয়ে যাবে? একটাও যাবে না। তলকে ভেদ করে কোনো বলরেখা যাবে না। তাহলে অতিক্রান্ত বলরেখা কত? 0। তাহলে 0 যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়াল টু 0। ঠিকই আছে। আর যদি যদি থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে ফাই ইকুয়াল টু হবে বি এ কস 0 ডিগ্রি। তার মানে উত্তর কত হয়ে যাবে? বি এ। এইটা হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম। মানে যদি 0 ডিগ্রিতে থাকে, মানে চৌম্বক ক্ষেত্র এবং এই তলের ডাইরেকশন যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে চৌম্বক প্রবাহ হবে সর্বাধিক, বি এ। আশা করি ক্লিয়ার এইটুকু মানে এইটুকু কনসেপ্ট। এবার আবেশটা কি জিনিস কিন্তু আমি এখনো কিছু বলিনি, এবার বলি শোনো। বলছে তুমি যদি এখানে একটা লুপ রেখে দাও, লুপ মানে তারের কুণ্ডলী, তুমি যদি কোনো একটা তারের কুণ্ডলী এখানে রেখে দাও আর একটা ম্যাগনেটকে যদি এইদিকে সরিয়ে নিয়ে আসো, এইটা নর্থ পোল এটা সাউথ পোল, তুমি যদি ম্যাগনেটটাকে এইদিকে নিয়ে আসো, এক অদ্ভুত ঘটনা তুমি লক্ষ্য করবে। কি না, যখনই তুমি এটাকে এইদিকে সরিয়ে নিয়ে যাবে দেখা যাবে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। যখনই তুমি এটাকে এইদিকে নিয়ে যাবে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। কি করে সম্ভব? এখানে কোনো ব্যাটারি নাই, এখানে কোনো তড়িৎ উৎস নাই, তাহলে কারেন্ট ফ্লো করছে কি করে? সেটা তো একটা কোয়েশ্চেন। এখানে কারেন্ট ফ্লো করছে তার কারণ
এই চৌম্বক থেকে বলরেখা এই দিকে পাস করছে, আর যখন তুমি একে এই দিকে সরিয়ে নিয়ে আসছো তখন এই বলরেখার সংখ্যাটা বাড়ছে, আর পিছিয়ে নিয়ে গেলে বলরেখার সংখ্যা কমছে। তাহলে যদি চৌম্বক বলরেখার সংখ্যা বাড়া কমা হয়, তার মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, তাহলে সেখানে আবেশ তৈরি হবে। এই যে এই ঘটনাটা, এই যে আমি একে এগিয়ে নিয়ে যাচ্ছি আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, এই যে ঘটনাটা, এইটাই হচ্ছে চৌম্বক আবেশ। কোনো ব্যাটারি নেই, কোনো তড়িৎ উৎস নেই, তা সত্ত্বেও এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো করছে, এটাই হচ্ছে চৌম্বক আবেশ। ঠিক আছে? তো ফ্যারাডে বলে এক সায়েন্টিস্ট এলো, ফ্যারাডে এই সম্পর্কে দুটো সূত্র দিল। হুম, ফ্যারাডেজ ল। ফ্যারাডে কি বললো? বললো দেখো, যতক্ষণ তুমি এই ম্যাগনেটটাকে সরানড়া করবে ততক্ষণ এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, আর যখনই তুমি একে দাঁড় করিয়ে দেবে তখন আর কোনো কারেন্ট যাবে না। বোঝা গেল কি বললাম? বলছে যতক্ষণ তুমি এটাকে এগিয়ে নিয়ে যাবে বা পিছিয়ে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কিন্তু যখন তুমি একে দাঁড় করিয়ে দেবে তখন এর মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে? তাহলে যদি চৌম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকে তবেই আবেশ তৈরি হবে, আর যদি আপেক্ষিক গতি না থাকে তাহলে তড়িৎচালক বল সৃষ্টি হবে না বা আবেশ সৃষ্টি হবে না। বোঝা গেল? বেশ, ঠিক আছে। এবার 2 নম্বরে ও বলছে, বলছে কি যে শুধুমাত্র তাই নয়, তুমি এই ম্যাগনেটটাকে যদি স্পিডে এগিয়ে নিয়ে যাও তাহলে এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, তার মানে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে। তড়িৎচালক বলটাকে আমি ই দিয়ে লিখছি। আর যদি তুমি একে ধীরে 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 এগিয়ে নিয়ে যাও তাহলে কম তড়িৎচালক বল আবিষ্ট হবে। আমি আবারও বলি, যদি তুমি একে তাড়াতাড়ি সরিয়ে নিয়ে যাও তাহলে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে, আর তুমি যদি একে ধীরে 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 সরিয়ে নিয়ে যাও তাহলে কম তড়িৎচালক বল আবিষ্ট হবে। বোঝা গেল? তাহলে তুমি এটা বলতে পারো যে তড়িৎচালক বল প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি। তার মানে কি? মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যত বাড়বে তড়িৎচালক বল তত বাড়বে। চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যত বাড়বে তড়িৎচালক বল তত বাড়বে। ঠিক আছে? তো এই গেল ফ্যারাডের সূত্র। ওকে, ঠিক এরপরেই লেঞ্জ বলে এক সায়েন্টিস্ট এলো, লেঞ্জ ল। লেঞ্জ কি বললো? বললো সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যে যখন তুমি একটা ম্যাগনেটকে এই লুপের কাছে নিয়ে আসছো, যখনই তুমি এগিয়ে নিয়ে আসছো সঙ্গে সঙ্গে উল্টো দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে। তার মানে এইটা কি হয়ে যাচ্ছে? নর্থ পোল। আর যখন তুমি এটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ তখন এর মধ্যে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে সাউথ পোল। যারা জানো না এটা জেনে রাখো, একটা লুপের মধ্যে দিয়ে যদি ক্লকওয়াইজ কারেন্ট যায় হয় সাউথ পোল, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যায় তাহলে তৈরি হয় নর্থ পোল। এবার এক অদ্ভুত ঘটনা লক্ষ্য করা গেল, যখন এই ম্যাগনেটটাকে কাছে নিয়ে আসা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তার মানে নর্থ পোল তৈরি হয়ে যাচ্ছে। এই নর্থকে বিকর্ষণ করছে, মানে কাছে আসতে চাইলেও এই ম্যাগনেটটাকে কিন্তু কাছে আসতে দিচ্ছে না। বোঝা গেল? আর যখন একে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো ডাইরেকশন পাল্টে গিয়ে কি হয়ে যাচ্ছে? এর মধ্যে দিয়ে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তার মানে সাউথ পোল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে যখন তুমি দূরে নিয়ে আসছো তখন সাউথ পোল, এই সাউথ এই নর্থকে কি করছে? আকর্ষণ করছে, মানে দূরেও যেতে দিচ্ছে না। তার মানে কাছে আসতে চাইলে কাছেও আসতে দিচ্ছে না, আবার দূরে যেতে চাইলে দূরেও যেতে দিচ্ছে না। বোঝা গেল কি বললাম? অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তো তখন লেঞ্জ বলল যে এ যে কারণে উৎপত্তি হচ্ছে সেই কারণটাকেই বাধা দিচ্ছে। এখানে কারেন্ট ফ্লো করছে কেন? তুমি নর্থ পোলটাকে আনছো বলে, কিন্তু ও আবার নিজেই নর্থ পোল তৈরি করে এই নর্থ পোলটাকে বিকর্ষণ করে দিচ্ছে। তার মানে যে কারণে উৎপত্তি সেই কারণকেই বাধা দিচ্ছে। ওই জন্য ফ্যারাডের সেকেন্ড লকে লেঞ্জ একটু চেঞ্জ করে দিল। ও বলল সবই ঠিক আছে, কিন্তু একটা মাইনাস ইউজ করো, তাহলে ই ভ্যারিজ অ্যাজ মাইনাস ডি ফাই ডিটি। এইটা হচ্ছে লেঞ্জের সূত্র, মানে ফ্যারাডের সূত্রই লেঞ্জ এসে একটু মডিফিকেশন করে এই রূপটা দিল, ই ভ্যারিজ অ্যাজ মাইনাস ডি ফাই ডিটি। তাহলে মাইনাস চিহ্নটা কেন হলো? যে কারণে উৎপত্তি হচ্ছে সেই কারণকেই বাধা দিচ্ছে বলে। বোঝা গেল? বেশ, দেখো তাহলে স্যার আমরা বললাম ই ভ্যারিজ অ্যাজ মাইনাস ডি ফাই ডিটি। বেশ, এক মিনিট।
টেকনিক্যাল প্রবলেম, একটু ওয়েট করে যাও। দেখো তাহলে ই হ্যারিজাজ কি হলো না মাইনাস ডি ফাই ডিটি। ওকে, আমি যদি এটাকে ইকুয়াল নিই তাহলে একটা ধ্রুবক আছে, আমি বলতেই পারি মাইনাস কে ডি ফাই ডিটি, কিন্তু এই ধ্রুবকের ভ্যালুটা 1 হয়, এই ধ্রুবকের ভ্যালুটা 1 হয়, তাহলে ব্যাস দরকার নেই, আমি এটাকে নিয়ে নেবো ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। এই মাইনাসটা আবারও বলছি এটা কিন্তু ডাইরেকশনের জন্য আসে, যদি শুধুমাত্র মানের কথা বলো তাহলে ই এর মড যদি নিই তাহলে শুধু কিন্তু হবে ডি ফাই ডিটি। বোঝা গেল? যদি এন পাকের কুণ্ডলী হয়, ওই যে কুণ্ডলীটার কথা বলেছিলাম, ওই কুণ্ডলীটা যদি এক পাকের না হয়ে যদি এরকম এন পাকের হয় তখন কি হবে? তখন আমরা যেটা লিখবো সেটা ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি, এইটা লিখবো ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি। এটা অবশ্যই মনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন হয়। কেমন কোশ্চেন হয় তোমাদেরকে আমি একটু দেখাই। চলো এই রিলেটেড কি কি এমসিকিউ আসতে পারে সেটা একটু দেখি। এই রিলেটেড কি কি এমসিকিউ আসতে পারে একটু দেখি, ছায়ার বইয়ের এমসিকিউ যেগুলো এই রিলেটেড আছে সেগুলো করা যাক। ভালো করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্রবলেম প্র্যাকটিস করবে, নইলে কিন্তু এক্সামে ভালো স্কোর করতে পারবে না, ঠিক আছে? বি সিরিয়াস, আর বেশি সময় নেই। চৌম্বক ফ্লাক্সের একক, প্রথম কোশ্চেনই আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে চৌম্বক ফ্লাক্সের একক, বলো চৌম্বক ফ্লাক্সের একক কি হবে? আচ্ছা, আমরা এখনই পড়লাম ফাই ইকুয়াল টু বি এ যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে চৌম্বক ফ্লাক্স মানে তো ফাই, বি এর একক আমরা পড়েছিলাম ওয়েবার পার মিটার স্কোয়ার, ঠিক কি না? বেশ, ইনটু কি মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার কেটে গেল, তাহলে ওয়েবার, এইটা হচ্ছে চৌম্বক ফ্লাক্সের একক, ওয়েবার, ঠিক আছে? এটাও একটা একক, কিন্তু অপশনে আমাদেরকে এরকম করে দেয়নি, দেয়নি, আমরা সাজিয়ে নেবো। দেখো চৌম্বক ফ্লাক্স তো ফাই, এবার আমরা কি পড়েছিলাম ওয়েবার পার মিটার স্কোয়ার মানেই তো টেসলা, তাহলে ওয়েবার মানে কি? তাহলে এখান থেকেই তুমি পেয়ে যাবে, দেখো তাহলে ওয়েবার মানে হচ্ছে টেসলা ইন্টু মিটার স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে এই যে টেসলা ইন্টু মিটার স্কোয়ার, এটা ছায়া প্রকাশনের অনুশীলনী থেকে নিয়েছি, যেগুলো তোমাদের এক্সামের আসার মতো কোয়েশ্চেন সেগুলোই তোমাদের করাবো। দেখো তারপরে নেক্সট কোয়েশ্চেন, চৌম্বক ফ্লাক্সের মাত্রা, চৌম্বক ফ্লাক্সের মাত্রা, চৌম্বক ফ্লাক্সের মাত্রা কি হবে? আচ্ছা, তার আগে একটা কথা ভালো করে মনে করো, যদি তোমরা চৌম্বক ফ্লাক্সের মাত্রা বের করতে চাও তাহলে তোমাদেরকে ফাই এর মাত্রা বের করতে হবে, তাই তো? আর তুমি জানো ফাই ইকুয়াল টু বি ইন্টু এ। স্যার বি এর মাত্রা আমি ভুলে গেছি পরীক্ষায়, তাহলে কি কোয়েশ্চেনটা ছেড়ে দিয়ে আসবো? কোনোদিনই না, তোমাকে কি ভাবতে হবে না এফ ইকুয়ালস টু কিউ ভি বি, এটা আমরা কিন্তু আগের চ্যাপ্টারে পড়েছিলাম, তাহলে এখান থেকে তুমি বি বের করে নাও, এফ বাই কিউ ভি। এফ কত হয়? এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2, কিউ হচ্ছে কি আই টি, আর ভি হচ্ছে এল টি ইনভার্স, ব্যাস। তাহলে কত হবে? এল কাটো এল কাটো, এই দেখো টি কেটে গেল, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস 2 আই ইনভার্স, এইটা হলো বি এর মাত্রা। আর ফাই ইকুয়াল টু কি বি ইন্টু এ, এ মানে আবার এল স্কোয়ার, তাহলে ফাই এর মাত্রা হবে এইটা ইন্টু এল স্কোয়ার, এর সঙ্গে একটা এল স্কোয়ার গুণ হবে, তাহলে উত্তর কোনটা হবে? এই দেখো এইটা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 আই ইনভার্স, এখানে আই না দিয়ে এ দিয়েছে, কারেন্টের মাত্রাটা কোথাও আই ব্যবহার করা হয়, কোথাও এ ব্যবহার করা হয়, কারণ একক যেহেতু অ্যাম্পিয়ার ওই কারণে, ঠিক আছে? আর কোনো ব্যাপার না। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, 10 টু দি পাওয়ার মাইনাস 5 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা কুণ্ডলী একটি বিন্দু পি এর চারপাশে এক্স ওয়াই তলে অবস্থিত, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র যদি এইটা হয় তাহলে কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক প্রবাহ কত হবে? দেখো তোমাকে এক্স ওয়াই তল বলেছে, এক্স ওয়াই তল মানেই হচ্ছে তার দিক কে ক্যাপ, তাহলে এ কত হবে বা এরিয়া কত হবে? এরিয়া হবে 10 টু দি পাওয়ার মাইনাস 5 কে ক্যাপ, ঠিক আছে? পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বলা আছে বি ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বেশ। তাহলে কুণ্ডলীর মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ, তার মানে ফাই জানতে চেয়েছে বন্ধু, তাহলে ফাই ইকুয়াল টু তোমাদেরকে পড়িয়ে দিয়েছি বি ডটে, তাহলে বি এর সঙ্গে এ ডট করে দাও, তাহলে কে কে ক্যাপ ডট কে ক্যাপ, তাহলে শুধুমাত্র 10 টু দি পাওয়ার মাইনাস 5 ওয়েবার, এইটা হয়ে যাবে উত্তর। শোনো একটা ট্রিক শিখিয়ে দিই, যখনই বলবে যে এক্স ওয়াই তল তখনই তার দিক হবে কে ক্যাপ,
যদি বলে ওয়াই জেড তল তাহলে হবে আই ক্যাপ, যে নেই সেইটা হবে। বুঝে গেল? বেশ, তারপরে তাহলে এটা হয়ে গেল, ডান। নেক্সট কোশ্চেন চলো। যে কোনো সময় টিতে একটা কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, যেখানে এ বি সি হলো ধ্রুবক, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে শূন্য হবে। কি করব? তোমাকে ফাই বলে দিয়েছে, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ই ইজ ইকুয়ালস টু, যদি শুধুমাত্র মান নাও তাহলে ডিফাই ডিটি, শুধু মান নিলে, আর নইলে মাইনাস ডিফাই ডিটি। তো এটা ডেরিভেটিভ করে ফেলো, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? 2AT প্লাস বি। ঠিক আছে, তো বলছে কি যে ই ইকুয়াল টু শূন্য যদি হয় তাহলে সময় কত হবে, মানে কত সময় পর ই শূন্য হবে, ঘুরিয়ে এটা বলা যায়। তাহলে ই শূন্য হতে হলে কি হতে হবে? 2AT প্লাস বি ইকুয়াল টু শূন্য হতে হবে। তাহলে আমি বলতে পারি যে 2AT প্লাস বি ইকুয়াল টু শূন্য। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে টি ইকুয়াল টু মাইনাস বি বাই 2A। বোঝা গেল? তাহলে উত্তর কোনটা হবে? মাইনাস বি বাই 2A, এইটা হয়ে যাবে উত্তর। আশা করি ক্লিয়ার। দেখো তারপরে কোশ্চেন নাম্বার 6, কোনো তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎচালক বল ই এবং আবিষ্ট প্রবাহ আই হলে কোনটা কার উপর নির্ভরশীল? দেখো, যখন তুমি বলছো যে ই, ঠিক আছে, ই ই তুমি কি বলছো? ডি ফাই ডিটি, এটা বলছো তো, বা মাইনাস ডি ফাই ডিটি। তাহলে ই কিন্তু বলছি ই এবং আই উভয়ই বর্তনী রোধের উপর নির্ভরশীল। ই বা আই কোনোটিই বর্তনী রোধের উপর নির্ভরশীল করে না। দেখো এই আমি প্রথম অপশনটাই বলি, ই ও আই উভয়ই বর্তনী রোধের উপর নির্ভরশীল। এটা হবে না, তার কারণ তুমি এখানেই দেখো না, আই সমান কি ডিফাই ডিটি, এখানে তো রোধের কোনো কেসই নাই। এখানে রোধের কোনো কেস আছে কি? এখানে রোধের কোনো কেসই নাই। তাহলে ই নির্ভর করে না। হ্যাঁ, আই নির্ভর করবে, কারণ আই যখন আমি বের করবো তখন লিখবো ই বাই আর। ঠিক আছে, তাহলে আই নির্ভর করবে, কিন্তু ই কিন্তু রোধের উপর নির্ভর করবে না। তাহলে উত্তর কোনটা হবে? আই বর্তনী রোধের উপর নির্ভরশীল, কিন্তু ই নয়। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন আমরা এখন এগুলো পড়িনি, এইটা পড়বো, এইটা পেরে যাবো। দেখো, একটা ধাতুর বলয় মাটির সাথে সমান্তরালে রাখা হয়েছে। ঠিক আছে, একটি চুম্বকের অক্ষটিকে খাড়া রেখে বলয়ের ভেতর দিয়ে ফেলে দেওয়া হলে চুম্বকটির ত্বরণ কি হবে? একটা সিম্পল কথা ভাবো তুমি, আমি যদি এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের কোনো কিছু একটা এখানে রাখি, আর এই দিকে যদি একটা ম্যাগনেটকে আমি ফেলে দিই, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, যখনই আমি এই দিকে ফেলে দেবো সঙ্গে সঙ্গে তো এই মুখে নর্থ পোল তৈরি হবে লেন্সের সূত্র অনুযায়ী। লেন্স তো তাই বললো, যে কারণে উৎপত্তি হচ্ছে সেই কারণকেই বাধা দেবে, সঙ্গে সঙ্গে আবেশ সৃষ্টি হবে, আর আবেশ সৃষ্টি হলে এইটা হয়ে যাবে নর্থ পোল। যখনই এইটা নর্থ পোল হবে তখন এই নর্থকে বিকর্ষণ করবে। যদি কিছুই না থাকতো তাহলে ও জি ত্বরণ নিয়ে নিচের দিকে নামতো, কিন্তু যেহেতু এইটা আছে সঙ্গে সঙ্গে নর্থ পোল তৈরি হয়ে যাচ্ছে, এই নর্থকে বিকর্ষণ করছে, তাহলে যে ত্বরণ নিয়ে পড়বে সেই ত্বরণটা কিন্তু সবসময় জি এর থেকে ছোট হবে, জি এর থেকে বড় হবে না। ঠিক আছে, তাহলে কি হবে উত্তর? জি এর থেকে কম হবে। এখানে ম্যাক্সিমাম অ্যান্সার, এরকম ধরনের ম্যাক্সিমাম অ্যান্সার সব জি এর থেকে কমই হবে। বোঝা গেল কি বললাম? বেশ, ঠিক আছে, এখনো এইগুলো কিছু পড়া হয়নি। দেখো এটা কি বলছে, এটা আরেকটু পড়ার পরে তবে পারবো। আচ্ছা চলো আরেকটু আবার পড়ি, আবার একটু থিওরি পড়ি, তারপরে আবার আমরা একটা প্রবলেম সলভ করব। ওকে চলো। দেখো তাহলে আমরা কিন্তু তড়িৎ চালক বল পর্যন্ত পড়লাম, ফ্যারাডের সূত্র পড়েছি, লেঞ্জের সূত্র বলেছি, তাহলে দু তিনটে ফর্মুলা আমরা কিন্তু এখনো শিখলাম। এবার আমরা পড়বো গতীয় তড়িৎ চালক বল। গতীয় তড়িৎ চালক বল, আমার হাতের লেখা ভাই খুবই খারাপ, একটু অ্যাডজাস্ট করে নিও। গতীয় তড়িৎ চালক বল। দেখো মনে করো এইখানে চৌম্বক ক্ষেত্র আছে, এই জায়গাটায় চৌম্বক ক্ষেত্র আছে, তুমি কি করেছো, একটা কারেন্টের তারকে এই দিকে টেনে নিয়ে গিয়েছো ভি বেগে। যখনই তুমি একটা কারেন্টের তারকে এই দিকে টেনে নিয়ে যাবে, চৌম্বক ক্ষেত্রকে কাটতে 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 যাবে, কারণ চৌম্বক ক্ষেত্র ওপর থেকে নিচের দিকে, এই চিহ্ন মানে কি ওপর থেকে নিচের দিক, এটা তোমরা আশা করি জানো, বা আগের চ্যাপ্টারে আমি বলেছিলাম যে ক্রস চিহ্ন থাকা মানে চৌম্বক ক্ষেত্র ওপর থেকে নিচের দিকে। ঠিক আছে, তাহলে যখন তুমি টেনে নিয়ে যাচ্ছ একে, তখন এ কিন্তু চৌম্বক প্রবাহকে কাটতে কাটতে যাবে, মানে এর মধ্যে ফ্লাক্স লিঙ্ক হবে। তড়িৎ চৌম্বক বলরেখাগুলোকে যদি ক্রস করতে করতে যাই তাহলে এর মধ্যে ফ্লাক্স লিঙ্ক হবে, চৌম্বক ফ্লাক্স লিঙ্ক হবে, আর চৌম্বক ফ্লাক্স যদি লিঙ্ক হয় তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে। ঠিক আছে, ওই কারেন্টটাকে আমি বলবো আবিষ্ট কারেন্ট, আর এই তড়িৎ চালক বলটাকে বলবো
গতীয় তড়িৎচালক বল। তড়িৎচালক বল তৈরি হয়েছে দুই প্রান্তে, ওই জন্যই তো কারেন্ট যাচ্ছে। এই যে তড়িৎচালক বলের রাশিমালাটা, এইটা হয় বিএলভি সাইন থিটা, এইটা মনে রাখবে, বিএলভি সাইন থিটা। এবার এখানে এখানে বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত? ভি এই দিকে আর বি ওই দিকে, তাহলে মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে হবে বিএলভি, এই ক্ষেত্রে হবে বিএলভি। ওকে, নইলে জেনারেল ফর্মুলাটা হচ্ছে বিএলভি সাইন থিটা। এটাকে কি বলে? গতীয় তড়িৎচালক বল। বুঝা গেল? গতীয় তড়িৎচালক বল। এইবার তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো যে স্যার এখানে মনে করুন আগের মতো ঠিক চৌম্বক ক্ষেত্র আছে, একটা তার কি হচ্ছে এরকম করে মনে করুন ঘুরছে, একটা তার এরকম করে ঘুরছে, কত বেগে ঘুরছে? ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে কি স্যার এর মধ্যে কোনো চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হবে না, বা চৌম্বক আবেশ তৈরি হবে না, বা এর মধ্যে কি কোনো আবিষ্ট তড়িৎচালক বল আসবে না? এর মধ্যে কি কারেন্ট যাবে না যাবে না? আমি আবারও বলছি, একটা কারেন্টের তারকে নিয়েছি, সেই তারকে আমি ঘোরাচ্ছি চৌম্বক ক্ষেত্রের মধ্যে, না কোনো ব্যাটারি আছে না কিছু আছে, জাস্ট একটা তার, একটা ওয়্যার। যখনই আমি একে ঘোরাবো তখনই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, এর মধ্যে দিয়ে তড়িৎচালক বল আবিষ্ট হবে। ঠিক আছে? তো তার রাশিমালা কি হবে সেটা আমরা পড়বো। বোঝা গেল? বেশ, দেখো আমি যদি এই তারের, এই যে তারটাকে ছবিটা আমি এখানে আঁকছি, হ্যাঁ এইটা কেন্দ্র, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি ডিএক্স একটা ক্ষুদ্র অংশ নিলাম, তাহলে ডিএক্স এর দুই প্রান্তে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে সেটা আমি একটু দেখি। ডিএক্স এর দুই প্রান্তে তড়িৎচালক বল যদি ডিই হয়, তাহলে তোমরা বলবে স্যার ডিই ইকুয়াল টু বি ইন্টু ডিএক্স ইন্টু ভি। বিএলভি একটু আগেই বললাম, বিএলভি, বি ডিএক্স ভি। ঠিক আছে, বেশ, আমরা জানি ভি ডিএক্স, ভি এর জায়গায় আমি লিখব ওমেগা এক্স। ক্লাস 11-এ পড়েছিলাম যে ভি সমান ওমেগা আর, রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের সম্পর্ক। বেশ, এবার আমি চাইছি গোটা তারের জন্য বের করতে। গোটা তারের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন 0 থেকে এল বি ওমেগা এক্স ডিএক্স। এবার আমি এখানে বি ওমেগা বাইরে বের করে দিলাম। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, আর এটা 0 থেকে এল, তাহলে বি ওমেগা এল স্কোয়ার বাই 2। ব্যাস, এইটা হয়ে গেল উত্তর। তাহলে কত তড়িৎচালক বল আবিষ্ট হলো? হাফ বি ওমেগা এল স্কোয়ার, হাফ বি ওমেগা এল স্কোয়ার। এইটা হচ্ছে ঘূর্ণনজনিত কারণে তড়িৎচালক বল। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, খুব ফেমাস একটা ফর্মুলা আর খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা ভুললে কিন্তু হবে না। বোঝা গেল? তাহলে যদি কোনো ওয়্যার বা যদি কোনো ধাতব দণ্ড আমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাই, তাহলে সেখানেও কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে। কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? না, হাফ বি ওমেগা এল স্কোয়ার, হাফ বি ওমেগা এল স্কোয়ার। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আমরা চলে যাব নেক্সট কনসেপ্টে। এবার আমরা পড়ব সেলফ ইন্ডাকটেন্স। তো চলো দেখা যাক সেলফ ইন্ডাকটেন্স কি জিনিস, কি না, কি বৃত্তান্ত। সেলফ ইন্ডাকটেন্স বাংলায় বলে সাবেশাঙ্ক। কি বলে? সাবেশাঙ্ক। দেখো সাবেশ কি জিনিস সেটা একটু বুঝি। মনে করো একটা ইন্ডাক্টর আছে বা কুণ্ডলী আছে, সলিনয়েড কুণ্ডলী তোমরা জানো, ঠিক আছে? তো এই সলিনয়েডের মধ্যে দিয়ে আমি যদি কারেন্ট পাঠাই, তো এর মধ্যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, সেটা তোমরা পড়েছিলে। সেই চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কত? বি ইকুয়াল টু মিউ নট এন আই। স্যার এটাকে আমি আরো ব্রেক করতে পারি, মিউ নট এন বাই এল ইন্টু আই। বলো, আশা করি ক্লিয়ার। তো যদি আমি কারেন্ট পাল্টাই, তার মানে তুমি বলছো স্যার বি ভ্যারিজাজ আই, এই তো? তাহলে কারেন্ট যদি চেঞ্জ হয় তাহলে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হবে, আর যদি এখানে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হয়, তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই চেঞ্জ হবে। আর যদি স্যার ফাই চেঞ্জ হয়, তাহলে একটা আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব হবে। কারণ আমরা দেখলাম যে ই আসে কখন? যখন ফাই চেঞ্জ হয়। ই আসে কখন? যখন ফাই চেঞ্জ হয়। তার মানে আমি আবারও বলছি, যদি এখানে আই চেঞ্জ হয়, বি চেঞ্জ হবে। যদি বি চেঞ্জ হয়, ফাই আসবে। ঠিক আছে? আর যদি ফাই, যখন তুমি চৌম্বক ক্ষেত্র চেঞ্জ করবে তখন ফাইও চেঞ্জ হবে। আর তার মানে
তখন আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব হবে। আবিষ্ট তড়িৎচালক বলের উদ্ভব হবে। আর এই আবিষ্ট তড়িৎচালক বল এর ভেতরে যদি তৈরি হয়, তাহলে এ কি করবে? আসল তড়িৎচালক বলকে বাধা দেবে। কেন বাধা দেবে? কারণ লেঞ্জ কি বলেছিল? যে কারণে উৎপত্তি হয় ও সেই কারণকেই বাধা দেবে। ঠিক কিনা বলো? তাহলে এখানে যে আবিষ্ট তড়িৎচালক বলটা উৎপন্ন হবে, সে নিজের উৎপত্তির কারণকেই কিন্তু বাধা দেবে। সে যাকে যা বটে বটে, আমি এত কিছু কমপ্লেক্সিটিতে যাচ্ছি না। তাহলে এখান থেকে আমি একটা জিনিস জানতে পারলাম যে দেখুন স্যার, মোটামুটি 5 হ্যারিজাস আই, ঠিক আছে, কারেন্ট যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু স্যার চৌম্বক ফ্লাক্সও চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে কারেন্টের সঙ্গে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ফাই ইকুয়াল টু এল আই। এই এলটাকেই আমরা বলি সাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, এই এলটাকে কি বলি? সেলফ ইন্ডাকটেন্স বা কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স। তাহলে আমি এখানে লিখছি, বাংলাতেই লিখে দিই, ঠিক আছে, সাবেশাঙ্ক। দেখো সাবেশাঙ্ক, এই এলটাকে বলি সাবেশাঙ্ক। তাহলে এল মানে তুমি আবার কি লিখতে পারো? স্যার আমরা দেখলাম যে ফাই ইকুয়াল টু এল আই, তাহলে স্যার এল ইকুয়াল টু ফাই বাই আই। ওকে, ফাই বাই আই, এল ইকুয়াল টু, বেশ মনে রেখো। এবার এই এল এর একক কি? এল এর একক হচ্ছে হেনরি। কি? হেনরি। এল এর একক হচ্ছে হেনরি। কি দিয়ে লেখা হয়? এইচ দিয়ে লেখা হয়। ওকে স্যার, আমরা পড়েছিলাম ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, একটু আগেই আমরা পড়েছিলাম, একদম তাই। তাহলে আমি যদি ফাইয়ের জায়গায় এলআই বসিয়ে দিই তাহলে কি হবে বলতো? ডি ডিটি অফ এলআই, আর ডি ডিটি অফ এলআই মানে মাইনাস এল ডিআই ডিটি। দেখো, কারণ এল তো কনস্ট্যান্ট, তুমি তো এখানেই বলেছো যে ফাই ভ্যারিজাজ আই, তার মানে ফাই ইকুয়াল টু এলআই। তো এই এলটা এসেছিল কি করে? প্রপোর্শনাল কনস্ট্যান্ট থেকেই তো এসেছিল না, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারলাম? যে এলটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে এলো ডিআইডিটি। তাহলে যদি বলে যে একটা সলিনয়েডের ভেতরে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা কি হবে, তুমি কি বলবে? স্যার ই ইকুয়াল টু মাইনাস এল ডিআইডিটি। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, এবার আমি দেখব যে সলিনয়েডের ক্ষেত্রে এই এল এর রাশিমালা কি হবে। আমি তো এটা তড়িৎচালক বলে রাশিমালা দেখলাম, কিন্তু আমি যখন একটা পিওর ইন্ডাক্টর এখানে নিচ্ছি এই সলিনয়েডের ক্ষেত্রে, হ্যাঁ, এই এল এর রাশিমালাটা কি হবে? সেই এল এর রাশিমালা কি হবে দেখবো। এইদিকে মনে করো আমি কারেন্ট পাঠিয়েছি, এইটুকু দৈর্ঘ্যকে আমি নিলাম স্মল এল, এখানে কতগুলো টার্ন আছে, কতগুলো পাক আছে, এনটা পাক আছে। ঠিক আছে, তাহলে কি বলবো? যে স্যার এখানে যে চৌম্বক ক্ষেত্র আবিষ্ট হচ্ছে সেইটা মিউ নট এন বাই এল ইন্টু আই। আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের। ঠিক আছে, আবার স্যার আমরা জানি ফাই ইকুয়াল টু এন বি এ। ঠিক স্যার, আমরা তো পড়েছিলাম এন বি এ সাইন থিটা, আপনি কেন এন বি এ বললেন? দেখো ভাই, এইটা আমি যদি এই একটা পাক আমি যদি এখানে দেখি, তাহলে একটা পাক, এইটা হচ্ছে একটা পাক, এই পাকের এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে ক্ষেত্রফল এই দিকে, আবার চৌম্বক ক্ষেত্রও কিন্তু এই দিকে কাজ করছে। ক্ষেত্রফল এই দিকে কাজ করছে, আবার চৌম্বক ক্ষেত্রও কিন্তু এই দিকে কাজ করছে। দেখো, ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? দুটোর মধ্যে এটা সরি, এটা আমি একটা জিনিস ভুল বলেছি। ফর্মুলাটা ছিল ফাই ইকুয়াল টু এন বি এ কস থিটা, সাইন থিটা নয় ভাই, কস থিটা। ঠিক আছে, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু কত ডিগ্রি? থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। ঠিক আছে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কস 0 মানে কত? 1। সেই জন্য আমি ডাইরেক্ট লিখে দিলাম ফাই ইকুয়াল টু এন বি এ। আশা করি ক্লিয়ার, এটা বোঝানোর জন্য বললাম ফাই ইকুয়াল টু এন বি এ হবে। বেশ স্যার, এনটাকে আপনি যেমন আছে রেখে দিন, বি বসিয়ে দিন এখান থেকে, মিউ নট এন স্কোয়ার এল বাই আই ইন্টু এ, এ হচ্ছে ক্ষেত্রফল। বেশ, আমরা জানি ফাই ইকুয়াল টু স্যার এল আই, তাহলে এল ইকুয়াল টু কি? এল ইকুয়াল টু স্যার ফাই বাই আই। ফাই তো তুমি পেয়ে গেছো, তাহলে ফাইকে আই দিয়ে ভাগ করে দিলে তুমি কি পাবে? এল পেয়ে যাবে। তাহলে এল ইকুয়াল টু তুমি জেনারেলি পেলে কি? মিউ নট এন স্কোয়ার, ওকে, এ বাই এল। মিউ নট এন স্কোয়ার এ বাই এল, এইটা হচ্ছে সাবেশাঙ্কের রাশিমালা। বলো ক্লিয়ার কিনা? এইটা হচ্ছে সাবেশাঙ্কের রাশিমালা। খুব ভালো করে নোট করবে জিনিসগুলো। ঠিক আছে, ডিডাকশন দরকার ভাই, ডিডাকশন পুরোপুরি করবো না যে শুধুমাত্র ফর্মুলা লিখবো, এরকম ভাবে কিন্তু হবে না। ডিডাকশন না করলে তুমি প্রবলেম সলভ করতে পারবে না। তারপরে কি করে অঙ্ক করবো সেটা তো আমি দেখাচ্ছি পরে, আগে এটা শিখে নাও। বেশ, তাহলে সেলফ ইন্ডাকটেন্স আমরা পড়ে ফেললাম। এবার আমরা পড়বো মিউচুয়াল ইন্ডাকটেন্স। ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স বা
পারস্পরিক আবেশাঙ্ক, এটা সাবেশাঙ্ক। সাবেশাঙ্ক কেন বলা হলো? সলিনয়েডের নিজের গঠনের জন্য নিজের মধ্যে সাবেশ তৈরি হলো, সেই জন্য সাবেশাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে একদম ভুলে গেছি। এই যে এল এর ভ্যালুটা আমি বললাম, এখন এতক্ষণ ধরে আমি যে এল এল করে চিৎকার করছি, এই এলটা আসলে কার উপর ডিপেন্ড করে জানো? এই এলটা ডিপেন্ড করে সলিনয়েডের গঠনের উপর, এই সলিনয়েডের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এল এর মান। ঠিক আছে। তাহলে এক একটা সলিনয়েডের জন্য কিন্তু এই এল এর মান এক এক রকম হবে। ঠিক আছে। সব সলিনয়েডের জন্য কিন্তু এল একই হবে না। ঠিক আছে। তাহলে এল নির্ভর করে কার উপর? সলিনয়েডের গঠনের উপর, এটা মাথায় রাখবে। ওকে, বেশ, চলো নেক্সট। তাহলে পারস্পরিক আবেশাঙ্ক আমরা পড়বো বা মিউচুয়াল ইন্ডাকটেন্স পড়বো। মনে করো এখানে একটা সলিনয়েড নিয়েছি, আর এইদিকে আর একটা সলিনয়েড নিয়েছি। এইটাকে আমি বলছি প্রাইমারি, আর এইটাকে বলছি সেকেন্ডারি, মুখ্য আর গৌণ। তুমি এর মধ্যে দিয়ে যখনই কারেন্ট পাঠাবে, সঙ্গে সঙ্গে এখানে ফ্লাক্স লিঙ্ক হবে, যার ফলে এর মধ্যে দিয়েও কারেন্ট প্রবাহিত হবে। কিন্তু স্যার এখানে তো কোনো ব্যাটারি নেই, এখানে কিচ্ছু নেই স্যার। একটা গ্যালভানোমিটার আমি লাগিয়ে দিয়েছি, এটা গ্যালভানোমিটার, এই নাও। যখনই তুমি এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, এই গ্যালভানোমিটার ডিফ্লেক্ট করছে। তার মানে তুমি কি বুঝে গেলে যে এখানে যদি কারেন্ট পাঠাই তাহলে এখানেও একটা কারেন্ট তৈরি হচ্ছে, মানে এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে। এই আবিষ্ট তড়িৎচালক বলটা আসছে কার জন্য? এই আবিষ্ট তড়িৎচালক বলটা আসছে প্রাইমারি কুণ্ডলীর জন্য। ঠিক আছে। তুমি প্রাইমারি কুণ্ডলিতে কারেন্ট পাঠাচ্ছ, সেকেন্ডারি কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বল আসছে। তাহলে একজনের জন্য আর একজনের মধ্যে চেঞ্জ, সেই জন্য বলা হচ্ছে পারস্পরিক আবেশ। বোঝা গেল? আগেরটা কি ছিল? সাবেশ, নিজের জন্য নিজের চেঞ্জ, আর এটা একজনের জন্য অন্যজনের চেঞ্জ। তাহলে এটা হচ্ছে পারস্পরিক আবেশ। বোঝা গেল? মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এখানেও আমি বলবো স্যার, তাহলে আমি বলতে পারি ফাই ভ্যারিজাজ আই, এখানে যে ফাইটা লিঙ্ক হচ্ছে সেটা এই আই এর জন্য হচ্ছে। তাহলে আমি এখানে বলবো ফাই ইকুয়াল টু এমআই। কেন এমআই? কারণ মিউচুয়াল কেস, সেই জন্য আমি এম নাম দিয়েছি। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে তুমি এখান থেকে বলতে পারো কি যে এম ইকুয়াল টু ফাই বাই আই। বেশ, এই এম এর রাশিমালা কি হবে স্যার? এবার দেখা যাক এম এর রাশিমালা কি হবে। চলো দেখি এম এর রাশিমালা কি হবে। তাহলে আমরা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত দুটো সলিনয়েডের ক্ষেত্রে এম এর মান বের করব। যে কোনো, তুমি এটাকে প্রাইমারি নিতে পারো, এটাকে সেকেন্ডারি নিতে পারো। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে I1, যার ফলে এইখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে I2। বলো, আশা করি ক্লিয়ার। এখানে আমি I1 কারেন্ট পাঠাচ্ছি, এখানে I2 কারেন্ট উদ্ভব হচ্ছে। এইটুকু দৈর্ঘ্য আমি নিলাম L। ঠিক আছে। পাক সংখ্যা, প্রাইমারিতে পাক সংখ্যা N1 আর সেকেন্ডারিতে পাক সংখ্যা N2। এটা প্রাইমারি আর এটা সেকেন্ডারি, মনে রেখো। বেশ, তাহলে আমি আবারও বলছি, প্রাইমারিতে আমি কারেন্ট পাঠাচ্ছি, প্রাইমারি মানে আমি কারেন্ট পাঠাচ্ছি, আর সেকেন্ডারিতে কারেন্ট উদ্ভব হচ্ছে, আবিষ্ট কারেন্ট। ঠিক আছে, মনে রাখবে। বেশ, তাহলে ফাই ইকুয়াল টু কত স্যার? ফাই ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু এ ইন্টু এন। কিন্তু এক্ষেত্রে কি হবে দেখো, B1 এক নম্বরের জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এক নম্বরে আমি কারেন্ট পাঠিয়েছি সেই জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তার মানে B1 এক নম্বরের চৌম্বক ক্ষেত্রে আছে কে? 2 নম্বর কুণ্ডলী। তাহলে B1 ইন্টু এ ইন্টু N2। ঠিক আছে। B1 এর জায়গায় কি লিখবো? মিউ নট N1 এ বাই এল হবে ইন্টু N2। বলো, আশা করি ক্লিয়ার। মিউ নট N1 এ N2 বাই এল। ঠিক আছে। ও, একটা তো আই হবে না। বি এর ফর্মুলা কি? বি এর ফর্মুলা হচ্ছে মিউ নট এন বাই এল ইন্টু আই। তো B1 লিখেছি মিউ নট N1 এ বাই এল ইন্টু, তো একটা আই হবে না। এই আইটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, দেখেছো? দেখো আইটাকে আমি বাদ দিয়ে দিয়েছিলাম। বেশ, ঠিক আছে। তাহলে এবার আমরা বের করতে চাইছি এম। স্যার এম ইকুয়াল টু ফাই বাই আই, তাহলে ফাইটাকে আপনি আই দিয়ে ডিভাইড করে দিন না, তাহলে উত্তর চলে আসবে। তাহলে কি হবে? মিউ নট N1 N2, ওকে, এ বাই এল। দুজনের এরিয়া সেম এরিয়া, সেই জন্য এইটা হয়ে গেল মিউচুয়াল ইন্ডাকটেন্স। কাদের মধ্যে? অঙ্গাঅঙ্গিভাবে জড়িত দুটো সলিনয়েডের জন্য হয়ে গেল এইটা। ঠিক আছে। এম ইকুয়াল টু মিউ নট N1 N2 এ বাই এল। মনে রাখবে এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো বন্ধু? বেশ, দেখো তুমি যদি এইগুলো মনে না রাখো না, কোশ্চেন যদি সহজও হয় তুমি কিন্তু সলভ করতে পারবে না। সহজ কোশ্চেন সলভ করার জন্য তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে। ওকে, চলো। ওকে, এবার আমরা পড়বো, দেখো এই
আবেশাঙ্ক আর পারস্পরিক সাবেশাঙ্কের মধ্যে রিলেশন কি, তার মানে এল আর এম এদের মধ্যে রিলেশন কি সেটা আমরা পড়বো। এখনই আমরা দেখলাম যে সলিনয়েডের ছবি দুটো এঁকেছিলাম, সেখানে এই যে সলিনয়েডের দুটো ছবি এঁকেছিলাম না আমি, এরকম যে সলিনয়েডের ছবি রেখেছি, এই একটা, এই অঙ্গাঙ্গিভাবে জড়িত দুটো সলিনয়েডের ছবি আমি এঁকেছিলাম। বেশ, তাহলে এখানে একটা প্রাইমারি বলেছিলাম, সেকেন্ডারি বলেছিলাম। যদি আমি L1 বলতাম, তুমি কি বলতে স্যার? আমরা একটু আগে ফর্মুলা প্রুফ করেছি, L1 মিউ নট N1 স্কয়ার A বাই L। L2 মানে সেকেন্ডারির সাবেশাঙ্ক, প্রাইমারির সাবেশাঙ্ক আর সেকেন্ডারি সাবেশাঙ্ক বের করছি, N2 স্কয়ার A বাই L। আচ্ছা, L1 আর L2 গুণ করে দাও তো বাবা, কি পাবে? মিউ নট স্কয়ার N1 স্কয়ার N2 স্কয়ার A স্কয়ার বাই L স্কয়ার, এইটা পাবে। মিউ নট স্কয়ার N1 স্কয়ার N2 স্কয়ার A স্কয়ার বাই L স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, যদি বলি যে মিউচুয়াল ইন্ডাকটেন্স বা এম এখনই তুমি কত প্রুফ করলে, তুমি কি বলবে? মিউ নট N1 N2 A বাই L হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা দেখো তো, এই জিনিসটা কি এইটা রুট না? এইটা তো এইটার রুট, তাহলে আমি কি বলতে পারি? এখান থেকে কি পেলাম? এখান থেকে আমি এটাই পেলাম যে m ইকুয়াল টু রুট L1 L2। দেখো, m ইকুয়াল টু রুট L1 L2, কারণ এইটা রুট করলে আমি এটা পেয়ে যাব। ঠিক আছে, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? দেখো, জেনারেলি এটা কি হয় জানো? এইটা হয় m ইকুয়াল টু কে রুট L1 L2। এই কেটাকে বলা হয় সংযোগ ধ্রুবক, সংযোগ ধ্রুবক বা সংযোগ গুণাঙ্ক। ওকে, এবার এইটা কার উপর ডিপেন্ড করে? এই কেটা, এই যে এখানে কে এর ভ্যালুটা 1 হলো কেন? কারণ এখানে দেখো অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত ছিল এরকম ভাবে, তার মানে পুরো ফ্লাক্সটা কিন্তু এর মধ্যে দিয়ে যাচ্ছে। যদি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত না থাকে তখন কে এর ভ্যালু কিন্তু 1 হবে না। কে এর ভ্যালু 1 কখন হবে? যদি এর প্রাইমারির সমস্ত ফ্লাক্স সেকেন্ডারির মধ্যে দিয়ে পাস করে যায়। ঠিক আছে, এবার যদি তুমি পাশাপাশি রাখো, মনে করো তুমি এরকম ভাবে রেখেছো, তাহলে তখন তো সম্পূর্ণ ফ্লাক্স তো এর মধ্যে দিয়ে পাস করছে না, তাহলে তখন কে ইকুয়ালস টু 1 হবে না। আর আমরা যে যে ছবিটার জন্য করেছিলাম এই অঙ্গাঙ্গিভাবে জড়িত, হ্যাঁ, কুণ্ডলীর জন্য, সেখানে কে ইকুয়ালস টু 1 হয়ে গেল। সেই জন্য এম ইকুয়াল টু কি পেয়ে গেলাম? রুট L1 L2। এখানে কে ইকুয়ালস টু 1 হয়ে আমরা পেয়ে গেলাম এম ইকুয়ালস টু রুট L1 L2। বলো ক্লিয়ার? আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, এবার আমরা কিছু অঙ্ক করি, চলো। ঠিক আছে, ছায়া প্রকাশনের বইয়ের আবার কিছু এমসিকিউ আমরা সলভ করি, যেগুলো এখান থেকে আছে। তো চলো এবার কিছু প্রবলেম সলভ করি, যা যা পড়লাম সেই থিওরি দিয়ে আবার কিছু প্রবলেম সলভ করবো, যেরকম প্রবলেম পরীক্ষায় ঠিক আসবে। দেখো কি বলছে, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব থালা তার কেন্দ্রগামী অনুভূমিক অক্ষের সাপেক্ষে প্রতি সেকেন্ডে 10 বার করে আবর্তন করছে। থালার অক্ষ বরাবর 10⁻⁻2 টেসলার সুষম চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করলে থালার প্রান্তবিন্দু এবং কেন্দ্রের মধ্যে আবিষ্ট বিভব প্রভেদ কত হবে? তার মানে একটা থালা, সে বাই 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 করে ঘুরছে আর সেখানে চৌম্বক ক্ষেত্র আছে, তো বলছে যে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে। দেখো, আর যাই হোক না কেন, একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলে যে সেটা ঘুরছে, মানে ঘোরার কেস। আর ঘোরার কেস হলেই আমরা একটা ফর্মুলায় প্রুফ করলাম যে ই ইকুয়াল টু কত হয়? হাফ বি ওমেগা আর স্কোয়ার। দেখো এর ক্যালকুলেশনটা তাহলে কি আসবে? তাহলে হাফ, ঠিক আছে, বি, বি কত? 10⁻, বি বলে দিয়েছে দেখো 10⁻, ওই যে কত বলেছে বি? 10⁻⁻2। ওমেগা, ওমেগা ডাইরেক্ট বলা নাই, কিন্তু ওমেগা ইকুয়াল টু 2πn, সেটা আমরা জানি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2πn যদি লিখি তাহলে কত লিখবো? এটা 10 বার, মানে হচ্ছে 2π ইন্টু 10 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে 10, 10 সেমি মানে 0.10/100, মানে 0.1 তার স্কোয়ার, তাহলে 0.01 হয়ে যাবে। তাহলে ফাইনালি 2 2 কেটে গেল, এখানে 10⁻⁻2, তাহলে হচ্ছে পাই 3.14, 10⁻⁻2 আর 10, তাহলে 10⁻⁻1। ওকে, আর এখানে আছে 0.1 তার স্কোয়ার, 0.1 এর স্কোয়ার মানে হচ্ছে 0.01, তাহলে 0.01 বাই পয়েন্ট তুলে দিলাম 100, ব্যাস ডান। দেখো ঠিক আছে, বেশ। এবার এটা কিন্তু ভোল্টে এসছে আর ওরা চাই মিলি ভোল্ট। দেখো ভোল্টকে মিলি ভোল্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে তুমি যখন এটাকে 1000 দিয়ে গুণ করবে, এই 100 কেটে যাবে, একটা 10 পড়ে থাকবে, ওই 10 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 3.14 মিলি ভোল্ট। ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে কত হবে? 3.14 মিলি ভোল্ট। ব্যাস ইজিলি চলে এলো।
তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম? যখনই কোনো ঘোরার কেস আসবে, এরকম করে কোনো জিনিস ঘুরবে, তখনই কিন্তু তোমাকে মনে রাখতে হবে হাফ বি ওমেগা আর স্কোয়ার বসিয়ে দেবে। আর খেয়াল করবে যে ওমেগাটা আদৌ দেওয়া আছে না দেওয়া নেই। যদি ওমেগা না দেওয়া থাকে তাহলে ওমেগা সমান বের করে নিতে হবে। ওমেগা সমান কত? 2πn, এন হচ্ছে কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্কটা বসিয়ে নেবে, দিয়ে ওমেগাটা বের করে নেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে একটা ধাতুর বলয় মাটির সাথে সমান্তরালে ধরে রাখা হয়েছে। একটি চুম্বকের অক্ষটিকে খাড়া রেখে বলয়ের ভেতর দিয়ে ফেলে দেওয়া হলে চুম্বকটির ত্বরণ কত? আমি একটু আগেও বলেছি এরকম কোয়েশ্চেন আর একটা এসেছিল। যখনই তুমি একটা চুম্বককে কোনো একটা ধাতুর বলয় বলো বা কিছু বলো তার উপর থেকে ফেলে দেবে, এইটা নর্থ পোল এইটা সাউথ পোল, সঙ্গে সঙ্গে এইটাও নর্থ পোল হয়ে যাবে। তাহলে এই নর্থকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে ও যে ত্বরণ নিয়ে পড়বে, যদি এসব না থাকতো তাহলে জি ত্বরণ নিয়ে পড়তো, কিন্তু এখন তো আর জি ত্বরণ নিয়ে পড়বে না, এখন এ ত্বরণ নিয়ে পড়বে, কারণ ত্বরণটা কমে গেছে। তাহলে এ লেস দেন জি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে না, জি এর থেকে কম ত্বরণ নিয়ে চুম্বকটা পড়বে। দেখো আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন চলো। আমি কিন্তু সমস্ত কোশ্চেন ছায়া প্রকাশনী যে এমসিকিউ আছে সেখান থেকে নিয়েছি, তাই তোমাদের কাছেও আশা করি বইটা আছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। ওকে, কোশ্চেন নাম্বার 11, বেশি টাইম ওয়েস্ট করবো না। ঠিক আছে, সামনেই পরীক্ষা তোমাদের। একটি তারের কুণ্ডলিতে 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে তার মধ্যে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়। উক্ত কুণ্ডলীর আবেশাঙ্ক কত হবে? খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, ভালো করে দেখো কি কি বলে দিয়েছে। বলেছে 8 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হয়, তার মানে ই সমান বলে দিয়েছে 8 ভোল্ট। বেশ, কারেন্ট চেঞ্জ হয়েছে মানে কি? মানে ডিআই বা ডিআই বলো বা ডেলাই বলো, যা বলবে বলো। কত? -2 থেকে +2 বা +2 থেকে -2। +2 থেকে -2 চেঞ্জ মানে টোটাল চেঞ্জ কত? 4। +2 থেকে 0, 0 থেকে আবার -2 মানে 4, তাহলে চেঞ্জ হচ্ছে 4 অ্যাম্পিয়ার, লিখে দিলাম। বেশ ঠিক আছে। টাইম বলে দিয়েছে ডিটি, ডিটি কত বলে দিয়েছে? ডিটি বলে দিয়েছে 0.05 সেকেন্ড। বেশ ভালো কথা। তাহলে আবেশাঙ্ক কত হবে? আমরা জানি ই সমান কি না এল ডিআই ডিটি। ব্যাস, হ্যাঁ অবশ্যই আমি মড নিয়ে নিয়েছি যাতে আমি নেগেটিভ চিহ্নটা না নিই, সেই কারণে। তাহলে এখানে আমি 8 দিয়ে দিলাম, একটু তুলে দিলাম, দেখো দেখতে পাচ্ছ কিনা। এল ইন্টু ডিআই এর জায়গায় 4 আর ডিটির জায়গায় 0.05, পয়েন্ট তুলে দিয়ে তুমি এখানে 100 নিয়ে নিতে পারো। ব্যাস হয়ে গেল। এবার এটা 5 20 100 কেটে দাও, তাহলে 5 20 100, আর এই দিকে কেটে দাও 4 2 8। তাহলে কি পেলে বলো তো? এল ইকুয়াল টু, দেখো তুমি পেয়ে গেলে, এটা আবার কাটবে, এই দেখো 2 10 20, তাহলে এল ইকুয়াল টু পেয়ে গেলে কত? 0.1 হেনরি। তাহলে এল ইকুয়াল টু 0.1 হেনরি। বলো, আই থিঙ্ক ক্লিয়ার। পরপর এরকম আমরা সলভ করব। দেখো হয়েছে। আর কি করে সলভ করতে হবে, কোন ফর্মুলাগুলো লাগছে সেগুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, আমি সেইগুলো কিন্তু বারবার তোমাদেরকে দেখতে বলছি ফর্মুলাগুলো, কারণ ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই করাবো, ভুংভাং কিছু কোয়েশ্চেন করাবো না ভাই। চলো এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, একটু বুঝতে হবে কোয়েশ্চেনটা কি বলছে। একটা ফিগার দিয়ে দিয়েছে, এই যে ফিগারটা, হ্যাঁ তোমাদের বই থেকেও দেখতে পারো। তো বলছে কি যে আর ব্যাসার্ধের এবং আর রোধ বিশিষ্ট একটা বৃত্তাকার লুপ দেখানো হয়েছে। বি ইকুয়াল টু e⁻⁻t সমীকরণ অনুযায়ী একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র লুপটির তলের সাপেক্ষে নিচের দিকে ক্রিয়াশীল। বেশ, তাহলে এই যে লুপটা তুমি দেখতে পাচ্ছ, এই লুপের ওপর থেকে নিচের দিকে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে। ঠিক আছে, একটা লুপ আছে, এই যে এই লুপটার উপর থেকে নিচের দিকে চৌম্বক ক্ষেত্র কাজ করছে গোটা এরিয়াটা জুড়ে। ঠিক আছে, বেশ। তো যদি কে চাবিটি টি ইকুয়াল টু 0 সময়ে সংযুক্ত করা হয়, তবে বর্তনীতে উৎপন্ন তাৎক্ষণিক তড়িৎ ক্ষমতা কি হবে? কে চাবি মানে কোনটা? এইটা কে চাবি, এই কে চাবিটাকে আমি জুড়ে দিলাম, দিয়ে আমি দেখব যে তাৎক্ষণিক তড়িৎ ক্ষমতা কি হবে। তড়িৎ ক্ষমতা মানে পি বের করতে বলছে, মানে চাবিটা জুড়ে দেওয়ার পরে তড়িৎ ক্ষমতা কি হবে। ঠিক আছে, মানে বের করতে বলছে কি পি, পাওয়ার। আচ্ছা, সে যা বটে বটে, আমাকে তো আগে ই বের করতে হবে, তড়িৎ চালক বল আবিষ্ট হচ্ছে। ঠিক আছে, যখনই তুমি এটাকে জুড়ে দিয়েছো, ঠিক আছে, কি হবে? সঙ্গে সঙ্গে একটা কারেন্ট যাবে। কেন কারেন্ট যাবে? কারণ চৌম্বক ক্ষেত্র ভ্যারি করছে, চৌম্বক ক্ষেত্রটা এখানে কনস্ট্যান্ট নয়। আর কনস্ট্যান্ট চৌম্বক ক্ষেত্র যদি না থাকে, চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা মাথায় রাখবে, যখনই চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হবে তড়িৎচালক বল আবিষ্ট হবে। ঠিক আছে, যদি চৌম্বক ক্ষেত্র চেঞ্জ নাও হতো, যদি বলতো যে এই লুপের ক্ষেত্রফলটা বাড়া কমা করছে, তাহলেও কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে। বোঝা গেল কি বললাম? তার মানে কি, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই তড়িৎচালক বল আবিষ্ট হবে। ব্যাস, সোজা সাপটা কথা। তাহলে এখানেও তড়িৎচালক বল আবিষ্ট হবে। সেই তড়িৎচালক বলটা কত সেটা আমাদেরকে আগে দেখতে হবে। স্যার আমরা জানি ই ইকুয়াল টু ডি ফাই ডিটি। বেশ, মাইনাসটা আমি আর নিলাম না, ডি ডিটি
আর নিলে নিতেও পারো, থাকুক, বেশ নিয়ে নাও। ডি ডিটি, ফাইয়ের জায়গায় কি লিখবো, বি এ। ওকে, বেশ, বি এ কস থিটা ছিল, এখানে থিটা কত ডিগ্রি, 0 ডিগ্রি। কারণ দেখো চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, হ্যাঁ, ক্রস চিহ্ন আছে, মানে চৌম্বক ক্ষেত্র সোজা, ঠিক আছে। আবার কি এর যে ক্ষেত্রফলের ডাইরেকশনও সোজা, তাহলে কি হবে, দুটোই 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে cos 0 1। ওকে, বেশ, এবার দেখো মাইনাস ডি ডিটি, ক্ষেত্রফল কিন্তু কনস্ট্যান্ট, এটা ক্ষেত্রফল, একে বাইরে বার করে দাও, তাহলে এ ডিবি ডিটি। বেশ, কি নেব, এ এর জায়গায় আমি বসিয়ে দেবো পাই আর স্কোয়ার। বেশ, ডিবিডিটি, ডিবিডিটি মানে এটা ডেরিভেটিভ করবো, তাহলে মাইনাস বেরিয়ে এলো, ই টু দি পাওয়ার মাইনাস টি। ঠিক আছে, ই এর ডেরিভেটিভ যা মানে সেম হয়, ডেরিভেটিভে কোনো কিছু চেঞ্জ হয় না, ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি হবে, শুধু মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে কনস্ট্যান্ট আকারে। ঠিক আছে, -1 গুণ হয়ে গেল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে পাই আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। ব্যাস, এটা ই পেয়ে গেলাম। ঠিক আছে, এইটা পেয়ে গেলাম ই। দেখো ক্লিয়ার কিনা, বলছে টি সমান 0 সময়ে আমাকে বের করতে হবে পাওয়ার। বেশ, টি সমান 0 সময়ে ই কত হচ্ছে আমি আগে দেখে নিই, তাহলে ই অ্যাট টি ইকুয়াল টু 0 কত হচ্ছে, টি এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 1, তাহলে হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার। এটা আমি ই পেয়ে গেলাম টি ইকুয়াল টু 0 সময়ে। শুধুমাত্র ই পেলে তো হবে না, কারণ পাওয়ারের ফর্মুলা তোমরা যদি না জেনে থাকো আমি বলে দিই, আইভি, তাহলে এখানে হবে কি আই ই, কিন্তু তুমি তো জানো না, আই জানো না। আরও একটা ফর্মুলা আছে, তুমি যদি এই ই এর জায়গায় বা আই এর জায়গায় ই বাই আর বসিয়ে দাও, তাহলে এইটা হয়ে যায় ই স্কোয়ার বাই আর। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি আই সমান ভি বাই আর, তাহলে আই এর জায়গায় ই বাই আর বসিয়ে দিলাম, তাহলে ই স্কোয়ার বাই আর, এটাও একটা ফর্মুলা। বেশ, তাহলে এখানে আমি কি বসাবো, এখানে আমি ডাইরেক্ট লিখছি পাওয়ার ইকুয়াল টু ই স্কোয়ার বাই আর, তাহলে ই স্কোয়ার বাই আর লিখলে পাবো দেখো পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল আরটা হচ্ছে রোধ, আর এই আরটা হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পেরেছো, ব্যাস হয়ে গেল। এবার এবার কি হবে দেখো, এই পাই স্কোয়ার, পাই মানে কত, পাই মানে তো 3.14, তার স্কোয়ার, দেখো ভাই 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 3.14 স্কোয়ার 10-এর কাছাকাছি হবে, একটু বেশি হবে, তাহলে কি হবে অ্যাপ্রক্স 10। তাহলে এটা কি নেব, যে 10 আর টু দি পাওয়ার 4 বাই আর, এইটা হচ্ছে ক্ষমতা। দারুণ কোশ্চেন এই কোশ্চেনটা, ঠিক আছে, লেভেলের কোশ্চেন। আশা করি কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, ডান। তো চলো এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, আবার সেই কোনো একটা চাকতির কোশ্চেন। দেখো কি বলছে, 0.2 মিটার ব্যাসার্ধের একটা চাকতি 1/পাই ওয়েবার পার মিটার স্কোয়ার মানের একটা সুষম চৌম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হলো যেন এর অক্ষ চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে, তাহলে চাকতিটির সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স কি হবে। খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, তোমাকে বলে দিয়েছে আর সমান 0.2 মিটার। ওকে, তোমাকে বলে দিয়েছে বি চৌম্বক ক্ষেত্র সমান 1/পাই টেসলা, টেসলা আর ওয়েবার পার মিটার স্কোয়ার একই। ঠিক আছে, তোমাকে থিটা বলে দিয়েছে, থিটা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি, এটাও গিভেন। ঠিক আছে, বের করতে কি হবে, চৌম্বক ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু বি এ কস থিটা। আচ্ছা, বিটাকে আমি কত রাখবো, বি রাখবো হচ্ছে এখানে 1/পাই, আর এরিয়াটাকে কত রাখবো, পাই আর স্কোয়ার, পাই ইন্টু 0.2 তার স্কোয়ার। আশা করি ক্লিয়ার। আর কস থিটা মানে কস 60, কস 60 হচ্ছে হাফ। তাহলে দেখো পাই কেটে দিলে, পাই কেটে দিলে 0.2 এর স্কোয়ার হচ্ছে গিয়ে 0.04, তাহলে 0.04/2। ওকে, ব্যাস, তাহলে পয়েন্টটাকে তুমি তুলে দিতে পারো, আর 2 2 4 মানে 0.02। ওকে, তাহলে ফাই কত হলো, 0.02 ওয়েবার। ব্যাস, অ্যান্সার হয়ে গেল, কত ইজিলি অ্যান্সার চলে এলো দেখো, 0.02 ওয়েবার। ব্যাস, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, দেখো ওকে, তো চলো এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন। ভালো ভালো কোয়েশ্চেন আছে। আমাদের থিওরি পড়া হয়ে গেছে, এবার কোয়েশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা বর্গাকার কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, বর্গাকার কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 45 ডিগ্রি কোণে আনত। চৌম্বক ক্ষেত্রটি 0.7 সেকেন্ডে 0.1 টেসলা থেকে সুষম হারে হ্রাস পেয়ে শূন্য হলো। যদি কুণ্ডলীর রোধ 1 ওহম হয়, তবে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কি হবে। দেখো আমি তোমাদেরকে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, হতেই পারে অঙ্কটা একটু কঠিন করার জন্য এরকম কিছু বলতে পারে কোনোদিন। মনে করো এখানে চৌম্বক ক্ষেত্র আছে, ঠিক আছে, তো এই চৌম্বক ক্ষেত্র এই দিকে আছে, আর একটা লুপ বর্গাকার লুপও হতে পারে। এই লুপটা, হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে, এই লুপটা চৌম্বক ক্ষেত্রের সঙ্গে
ধরে নাও 30 ডিগ্রি কোণে আছে বা 60 ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে, থিটা ইকুয়াল টু কিন্তু 60 ডিগ্রি হবে না, এটা মাথায় রাখবে। আমি বারবার বলছি, এটা আগেও আমি বলেছি। তোমাকে দেখতে হবে এই লুপের সঙ্গে লম্ব যে রেখাটা সেইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে লুপের সঙ্গে যে লম্ব রেখাটা সেইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা দেখতে হবে, মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে দেখতে হবে। তাহলে এইটা হবে 30 ডিগ্রি, 90 থেকে বাদ দেবে। যদি বলে যে লুপটা 60 ডিগ্রিতে আছে তাহলে লুপের সঙ্গে লম্ব রেখা 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রিতে থাকবে, এটা মাথায় রাখবে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ঠিক আছে? সিম্পল একটা এক্সাম্পল দিই, দেখো এই যে এই ফোনটা দিয়ে আমি দেখাচ্ছি। মনে করো এটা চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্রটা এই দিকে আছে, এই যে এই, বুঝতে পেরেছো? এই পেনটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন, আর এই ফোনটা হচ্ছে কোনো তল। তাহলে দেখো এই তলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে ফোনের সঙ্গে এই পেনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমি ধরে নিচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কিন্তু এইটা নিয়ে আমার কাজ নেই। বি ডট এ কস থিটার থিটাটা এইটা নয়, থিটাটা হচ্ছে এই তলের সঙ্গে লম্ব রেখাটা। লম্ব রেখা মানে কোনটা? এইটা। লম্ব রেখাটা এই এই চৌম্বক ক্ষেত্রের সঙ্গে যতটা অ্যাঙ্গেলে থাকবে। মানে আমি আর একটা পেন দিয়ে যদি তোমাকে বোঝাই, দাঁড়াও, এটা আরো ভালো বোঝাতে পারবো। দেখো এই যে, তাহলে এইটা কি? এইটা চৌম্বক ক্ষেত্র, ভালো করে বুঝবে, এইটা চৌম্বক ক্ষেত্র, আর এইটা হচ্ছে লম্ব রেখাটা। তাহলে যদি চৌম্বক ক্ষেত্রটা এর সঙ্গে 30 ডিগ্রি কোণে থাকে তাহলে লম্ব রেখাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, কারণ ওভারঅলটা তো 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, বুঝতে পেরেছো? আর এইটাই আমাদের দরকার, সবসময় লম্ব রেখার সঙ্গে অ্যাঙ্গেল দরকার, তলের সঙ্গে কিন্তু অ্যাঙ্গেল দরকার নেই। এটা ক্লিয়ার করে দিলাম কনফিউশনটা, নইলে এইটা থেকে কিন্তু ভালো ভালো কোশ্চেন করে আর তখন ছেলেরা ভুল করে, বুঝতে পেরেছো? বেশ, তো দেখো যাকে এবার আমি কোশ্চেনে ফিরে আসি। তো কোশ্চেনে কি বলছে যে 45 ডিগ্রি কোণে আছে, বেশ 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে ক্ষেত্রফলটা বের করে নাও। তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো ক্ষেত্রফল হবে 10 সেন্টিমিটার যদি বাহু হয় তাহলে 10 স্কোয়ার বাই নিচে কিন্তু 1 2 3 4 হবে, সেন্টিমিটারটাকে মিটার করে নিলাম। বেশ, তাহলে 100/10,000, তাহলে কত হবে বলো তো? এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 1/100, 1/100 মিটার স্কোয়ার, এইটা হচ্ছে ক্ষেত্রফল। বেশ ঠিক আছে। আর 45 ডিগ্রি কোণ, বেশ, তাহলে থিটা সমান 45 ডিগ্রি, এটাও লিখে নিলাম, খুব ভালো কথা। বেশ, চৌম্বক ক্ষেত্রটি 0.7 সেকেন্ডে, টি সমান 0.7 সেকেন্ড, বেশ ঠিক আছে। হ্যাঁ, 0.1 টেসলা থেকে সুষম হারে হ্রাস পেয়ে শূন্য হয়, তার মানে চেঞ্জ কত? চেঞ্জ যদি আমি বলি যে ডিবি, এটাকে ডিটি নিলাম, ডিবি ইকুয়াল টু 0.1ই হবে, তাহলে 0.1 মাইনাস 0 ইকুয়াল টু 0.1, ঠিক আছে। যদি কুণ্ডলীর রোধ 1 ওহম হয় তবে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কি হবে? বেশ, দেখো বলি, ই ইকুয়াল টু কি হবে বলো? ই ইকুয়াল টু জেনারেলি আমরা লিখি ডি ফাই ডিটি, একদম ভেঙে বোঝাবো, এই পাতায় বোঝাই, চলো ভালো বুঝতে পারবে, তারপরে ওখানে আসছি আমি। ইকুয়াল টু ডি ফাই ডিটি, বেশ, এটা জানো তোমরা। তাহলে ডি ডিটি অফ, তুমি বলতেই পারো স্যার বি এ কস থিটা, ওকে নো প্রবলেম। তাহলে বিটা চেঞ্জ হয়েছে আর এ তো চেঞ্জ হয় না, এ তাই রেখে দিয়েছি, তাহলে এইটা হয়ে গেল কত? ডিবি ডিটি, আর কস থিটা তো কনস্ট্যান্ট, তো চেঞ্জ হবেই না, ঠিক আছে। এখানে কস থিটাটা দেখো 45 ডিগ্রি দেওয়া ছিল, কস 45 কত হবে? 1/√2। এবার আমি বসিয়ে দিচ্ছি, দেখো তাহলে 1/√2 ইন্টু এটা কত? এটা দেখো ছিল 1/100 ইন্টু ডিবি, ডিবি কত ছিল? 0.7, ঠিক আছে। আর ডিটি, চলো ডিটিটা দেখে নিই, এই দেখো ডিবি হচ্ছে 0.7 বলছি, সরি 0.1, আর ডিটি 0.7, ঠিক আছে। তাহলে 0.1 হবে এইটা, এইটা হবে 0.1, আর এইটা হবে 0.7, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, ব্যাস এটা হয়ে গেল অ্যান্সার। 1/√2, 1/√2, হ্যাঁ 1/100, 0.7। দেখো 1/√2 এর ভ্যালু কত? 1/√2 এর ভ্যালু হচ্ছে 0.707, 0.707/0.7 ইন্টু 1/100, তো অ্যাপ্রক্স এটা কেটে যাবে, তাহলে কত হবে? 10⁻²। এইটা হচ্ছে ই, এত ভোল্ট, এইটা ই পেয়ে গেলাম, বা তড়িৎচালক বল পেয়ে গেলাম, তাহলে ভোল্টেজ পেয়ে গেলাম আমি। কিন্তু চেয়েছে কি তড়িৎ প্রবাহের মান চেয়েছে। চলো তাহলে তড়িৎ প্রবাহের মান বের করে দিই, আমি তো ভোল্টেজ পেয়ে গিয়েছি, ওই পাতা থেকে নিয়ে চলে আসি এখানে। তাহলে আই ইকুয়াল টু আমরা জানি E/R, তাহলে 10⁻², আর আর কত বলা আছে? আর রোধ বলা আছে, দেখো 1 ওহম, তাহলে রোধ বলা আছে এই যে 1 ওহম। আচ্ছা, এই যে
1 ওহম, তাহলে 1, তাহলে 10⁻², 10⁻² মানে কত হচ্ছে? 10⁻² অ্যাম্পিয়ার। কিন্তু ওরা অ্যান্সার দিয়েছে মিলি অ্যাম্পিয়ারে। আমি আবারও বলেছি অ্যাম্পিয়ার থেকে মিলি অ্যাম্পিয়ার করতে গেলে 1000 দিয়ে গুণ করবো। 10⁻² ইন্টু 10³ তাহলে কত হলো? তাহলে -2 আর 10³ কোথাও আবার একটা ভুল করেছি মনে হচ্ছে। কোথায় ভুল করলাম দেখি। নেক্সট এই জায়গাটায় কিছু ভুল করা আছে নাকি? 0.707, এটাকে আমি অ্যাপ্রক্স 0.7 ধরতে পারি, 0.77 কেটে দিলাম। বেশ, এটা 10⁻², কোথাও তো কিছু ভুল দেখছি না। এ হচ্ছে, আচ্ছা এরিয়াটা কত বলেছে একবার দেখে নেই। 10 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার কুণ্ডলী। তাহলে 10 সেমি যদি হয়, হ্যাঁ, তাহলে কত হবে? 10 × 10, ঠিক আছে, বাহু স্কোয়ার। আর এই 10কে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, 10 10 100, 10 10 কেটে গেল। হ্যাঁ, তাহলে 1/100, ঠিকই তো আছে, এখানেও তো কোনো ভুল নেই। তাহলে আমি কি বসিয়েছি? এরিয়া বসিয়েছি 1/100। ওকে, আচ্ছা cos 45 1/√2, একদম ঠিক আছে এখানেও। এটা হচ্ছে কি 0.1 ডিবি, 0.1 আর ডিটি 0.7। বেশ, ডিবি ডিটি তাহলে কেটে গেল, 1-এর 7 থাকলো। এটা 0.1/√2, √2 1.414, তাহলে 0.707। ওকে, ডান। বেশ, আর 1/100, 1/100 মানে 10⁻²। ঠিক আছে, রোধের মান কত বলেছে? রোধের মান বলা আছে 1 ওহম। তাহলে রোধ যদি 1 ওহম হয়, তাহলে I = E/R, 10⁻²। তাহলে ভুল কোথায় হচ্ছে ভাই? 10⁻², 10³ 1 মিলি অ্যাম্পিয়ার তো হচ্ছে না, 10 মিলি অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ার কোনোভাবেই তো হচ্ছে না। সবই তো ঠিক আছে। মারাত্মক একটা ভুল করেছি বলি। এই জায়গাটাতে আমি 0.1 0.7 কেটে দিয়েছি। তাহলে 7টা যেহেতু আছে, হ্যাঁ, তাহলে আমি 7-এর সঙ্গে 0.707 কাটতে পারি না। ভুলটা আমার এই জায়গায় হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে এক কাজ করো, এই 0.1-এর এই পয়েন্টটাকে তুলো না, এটাকে 0.1 থাকুক, এই পয়েন্ট গোটা একটাও উঠবে না। বুঝতে পেরেছ? এই পয়েন্ট গোটা তুলে দিও না, থাকুক, তবেই এটা কাটবে। তাহলে এখানে একটা 0.1 পড়ে থাকছে, 0.1 পড়ে থাকলে এটা হয়ে যাবে 10⁻² না হয়ে -3। আর এটা যদি 10⁻³ হয়ে যায়, তাহলে এবার আমি আগের পাতায় চলে যাই। তাহলে এইটা হয়ে যাবে 10⁻³ যদি হয়, তাহলে -3 মানে এইটা -3, আর 10³ এটা -3 -3, 10³ তার মানে 1 মিলি অ্যাম্পিয়ার। একদম ঠিক আছে, দেখো ক্লিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে উত্তর কত হবে? উত্তর হয়ে যাবে 1 মিলি অ্যাম্পিয়ার। দেখো, ওকে, বেশ। তারপরে ঠিক এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন যেগুলো, সেইগুলোই আমরা কিন্তু সলভ করব, কারণ তোমাদের কেমন কোশ্চেন আসবে সেটা বুঝতে হবে। ওকে, মানে সব ধরনের কোশ্চেন আমি সলভ করে গেলাম দিয়ে কিছুই, হ্যাঁ, সেগুলো পারলাম না, তা করলে হবে না। এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন সলভ করতে হবে, বুঝতে পেরেছো? দেখো এই কোশ্চেনটা কি বলছে। আর ব্যাসার্ধের এবং আর রোধ বিশিষ্ট একটা বৃত্তাকার পরিবাহী তলের সঙ্গে লম্বভাবে একটা চৌম্বক ক্ষেত্র, হ্যাঁ, রাখা হলো। t = 0 সেকেন্ড থেকে t = 2 সেকেন্ড সময়ের মধ্যে বৃত্তাকার পরিবাহীর মধ্যে যে তড়িৎ আধান প্রবাহিত হবে তা হলো। কত তড়িৎ আধান প্রবাহিত হবে সেটা জানতে চেয়েছে। দেখো, আমি এটা জানি, চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করলে কারেন্ট তৈরি হয়। এবার কারেন্ট তো আর এমনি এমনি যায় না, কারেন্ট যাচ্ছে মানে আধানও যাচ্ছে, তো আধানটা ওরা জানতে চেয়েছে। তো চলো দেখা যাক। তোমাকে বি বলে দিয়েছে, বি যদি বলে দেয় তাহলে তুমি ডিবিডিটি পেয়ে যাবে এখান থেকে। বেশ, তাহলে আগে তোমাকে ই বের করতে হবে। ই বার করার পরে আমি আই পাবো, আর আই বার করার পরে আমি টি পাবো। তাহলে আগে আমাকে ই বের করতে হবে, নইলে হবে না। তাহলে ই সমান আমরা জানি কি না, ডিফাইডিটি। প্রথমত আমি এইটা জানি। ঠিক আছে, তাহলে এ বাইরে বেরিয়ে আসে, এ ডিবিডিটি, এ ডিবিডিটি। আচ্ছা, এটা কি হবে? এ কি এখানে কিছু বলেছে? আচ্ছা, আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী, তার মানে a πr²। বেশ, বসিয়ে দিলাম। আর ডিবিডিটি মানে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে পাবো, হ্যাঁ, 2 + 8t, এইটা পাবো। ব্যাস, ই পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ই যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এখান থেকে এবার আই পেয়ে যাব। তাহলে আই কত? আই হচ্ছে কি E/R, তার মানে πr²,
2+8t/r। ওকে, আশা করি ক্লিয়ার। বেশ, দেখো হবে। বেশ, এবার যে তড়িৎ আধান প্রবাহিত হবে সেটা কত হবে? এবার আমরা জানি I সমান dq dt সমান পাই আর স্কোয়ার 2+8t/r হবে। বেশ, এবার আমি বের করব কি dq। তাহলে dq ইজ ইকুয়ালস টু কি হবে? dq ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার 2+8t/r ইন্টু dt। ব্যাস, হলো। বেশ, এবার আমাকে কি বের করতে বলেছে? আধান বের করতে বলেছে 0 থেকে 2 সেকেন্ডে। 0 থেকে 2 সেকেন্ডে আধান বের করতে বলেছে। তাহলে 0 থেকে 2 সেকেন্ডে এবার আমি ইন্টিগ্রেশন করে দেবো। কিউ ইকুয়াল টু, ঠিক আছে, ইন্টিগ্রেশন 0 টু 2 পাই আর স্কোয়ার /r 2+8t ইন্টু ডিটি। ওকে, হয়ে গেল। তো চলো দেখা যাক ইন্টিগ্রেশনের অ্যান্সারটা কত আসছে 0 থেকে 2 সেকেন্ডে। খতরনাক অ্যান্সার একটা আসবে মনে হচ্ছে। পাই আর স্কোয়ার /r, এটাকে আমি বাইরে রেখে দিলাম। বেশ, এইটা হচ্ছে কি 2t, এইটা হচ্ছে কি 8t²/2, 0 থেকে 2। বেশ, তাহলে পাই আর স্কোয়ার /r, হ্যাঁ, 2 × 2, এইটাকে 2×4 8 করে দাও, প্লাস 4 × 4 হবে। আর 0 বসালে তো 0ই হয়ে যাবে, লোয়ার লিমিট কিছু হবেই না। তাহলে কত হবে? পাই আর স্কোয়ার /r গণিত 2 2 4, 4 4 16, 16 আর 2 18, তাহলে 18 পাই আর স্কোয়ার /r। এইরকম একটা অ্যান্সার কিন্তু আসছে, জানি না ঠিক হয়েছে কিনা। 18 দিয়ে কোনো অ্যান্সার নেই, বাহ, তাহলে কোথাও একটা ভুল হয়েছে। 2 2 4, ও হো হো হো, 4 4 16, 20, এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। তাহলে 20, তাহলে 20 পাই আর স্কোয়ার /r। ঠিক আছে, যদি আধান বের করতে দেয় তাহলে এইভাবে আধান বের করতে হবে। পুরো দেখে নিলে, বুঝতে পারলে আশা করি, খাতায় একবার করে নেবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো ডান হবে। বেশ, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেনে কিন্তু আমি করাবো, বারবার বলেছি। হ্যাঁ, সব কোয়েশ্চেন আমি করাবো না, যেগুলো এক্সামে আসার মতো কোয়েশ্চেন সেইগুলোই তোমাদেরকে সলভ করানো হবে। ওকে, দেখো এবার এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে। এটা কি নেক্সট পেজে আছে কোয়েশ্চেনটা? 24 23 আছে, 23 নাম্বার কোয়েশ্চেনটা করি দিয়ে নেক্সট পেজে চলে যাবো। নেক্সট পেজে আরো ভালো করে এটা আছে। দেখো কি বলছে 23 নাম্বার কোয়েশ্চেন। দুটো কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায় কিভাবে? পারস্পরিক আবেশাঙ্ক মানে এম, ঠিক আছে। তো এম তুমি কিভাবে বাড়াতে পারবে? একদম ইজি, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। ঠিক আছে, যখনই বলবে যে আবেশাঙ্ক সাবেশাঙ্ক কি করে বাড়ানো যাবে, কুণ্ডলীর পাক সংখ্যা বাড়িয়ে। কেন তোমাকে বলি, তুমি যখন সাবেশাঙ্ক লিখলে তখন কি লিখেছিলে? μ0n² a/l, এটাই তো লিখেছিলে। ঠিক আছে, আবার যখন তুমি এম লিখেছিলে তখন কি লিখেছিলে? μ0n1 n2 a/l। ওকে, তাহলে পাক সংখ্যা বাড়িয়ে দিলেই বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে 24, একটা লম্বা সলিনয়েডের সাবেশাঙ্ক হলো এল। এখন আর একটা সলিনয়েড নেওয়া হলো যার দৈর্ঘ্য, ব্যাস এবং পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ। দ্বিতীয় সলিনয়েডের সাবেশাঙ্ক কি হবে? বাহ, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন, লেটেস্ট কোশ্চেন। দেখো কি বলছে। দুটো সলিনয়েড আছে, একটার এল আর একটা বলে দেয়নি, কিন্তু দৈর্ঘ্য, ব্যাস এবং পাক সংখ্যা প্রথম সলিনয়েডের দ্বিগুণ বলে দিয়েছে। বেশ, তাহলে আমি এটা বলতে পারি যে L2 ইকুয়াল টু, আগে ফর্মুলা লিখি। ফর্মুলা কি হবে? μ0n1² এ মানে হচ্ছে গিয়ে পাই আর স্কোয়ার /L2। বেশ, তাহলে μ0 2n1 হয়ে যাবে, সব দ্বিগুণ, পাই 2 আর 2² হয়ে যাবে, /2L2 হয়ে যাবে। তাহলে μ0 2² 4, 2² 4, 4 4 16, 16/2 মানে 8, তাহলে একটা 8 গুণ হবে, আর কিছুই না। তাহলে 8 ইন্টু μ0n1² ইন্টু পাই আর 1², এগুলো সব 1 দিয়ে বসবে। আবার 2 কেন দিচ্ছি? চিচি, এটা কি বলেছে? এটা তো বলেছে যে প্রথমটার দ্বিগুণ, তাহলে 1 দিয়ে বসবে। পাই আর 1², ঠিক আছে, হ্যাঁ,
স্কোয়ারটা এইখানে দিয়েছি, ঠিক এত ভুল করলে হবে, পাই আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল ওয়ান। ব্যাস দেখো তাহলে কত গুণ হলো, তাহলে এটা হয়ে গেল 8L, 8L, তাহলে উত্তর হয়ে যাবে 8L। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, ডাইরেক্ট আমি L2 লিখলাম। হ্যাঁ, এবার কি বলেছে, পাক সংখ্যা, ব্যাসার্ধ, আবার দৈর্ঘ্য সবই দ্বিগুণ আগেরটা, তাহলে সব দ্বিগুণ বসিয়ে দিয়েছি। তাহলে কি আসছে, এই 8-এর একটা ফ্যাক্টর আসছে, তাহলে 8L2, 8L উত্তর হয়ে গেল, বা 8L1 যা বলবে বলো, 8L1 উত্তর হয়ে গেল। এবার ওরা যেহেতু L বলেছে সেজন্য আমাদেরকে L লিখতে হবে। ওকে, বেশ, খুব ইজি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো ছেড়ে এলে হবে না, এগুলো সব থেকে সহজ কোয়েশ্চেন। নেক্সট দেখো, দুটো কুণ্ডলীর সাবেশাঙ্ক যথাক্রমে 16 মিলিহেনরি এবং 25 মিলিহেনরি এবং এদের পারস্পরিক আবেশাঙ্ক হলো 10 মিলিহেনরি। এদের যুগ্মিত ধ্রুবক কি হবে? যুগ্মিত ধ্রুবক মানে হচ্ছে কেটা। দেখো আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে m ইকুয়াল টু কে, ঠিক আছে, কে রুট L1 L2, এটা আমরা পড়েছিলাম। তো এমটা দেখো বলে দিয়েছে, এম কত বলেছে, এম বলে দিয়েছে 10 মিলিহেনরি, তো তুমি এটাকে 10 বসিয়ে দাও, ইকুয়াল টু কে কত বলে দিয়েছে, এটা কে রেখে দিলাম, রুট কে বলে দিয়েছে 16 আর 25, তাহলে 16 গণিত 25। বেশ, তাহলে কে ইন্টু 4 গণিত 5, তাহলে 5 4 20, তাহলে কে ইকুয়াল টু 10/20। ঠিক আছে, 10/20 মানে কত, 10 2 20, তাহলে হাফ, হাফ মানে হচ্ছে গিয়ে 0.5। ঠিক আছে, হাফ মানে 0.5। দেখো আশা করি ক্লিয়ার, ডান। বেশ, এবার দেখো নেক্সট কোশ্চেন, আবেশাঙ্কের এসআই একক হেনরি কিসে লেখা যায়? আবেশাঙ্কের এসআই একক হেনরি। ঠিক আছে, এটা কিভাবে লেখা যায়? দেখো আমরা পড়েছিলাম ই ইকুয়াল টু এল ডিআই ডিটি, তো এলটাই তো হেনরি, তাই না? কি বলেছিলাম, এল এর একক হেনরি, তার মানে এল ইকুয়াল টু ই ইন্টু ডিটি বাই ডিআই। ঠিক আছে, তো দেখো ই এর একক কি, ভোল্ট, ডিটির একক কি, টাইম, টাইম মানে সেকেন্ড, এটাকে সেকেন্ড দিয়ে দাও, সেকেন্ড। বেশ, ঠিক আছে, আর আই এর একক কি, অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, আর ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানেই কি, ওহম, ওহম, তাহলে উত্তর হয়ে গেল ওহম সেকেন্ড। দেখো এটাও ক্লিয়ার করে দিলাম, ওহম সেকেন্ড, ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানেই তো ওহম, তাহলে উত্তর হয়ে গেল ওহম সেকেন্ড। ঠিক আছে, একদম এই ফর্মুলা দিয়ে চলে এলো। আমি যখন মাইনাস দিচ্ছি না, তার মানে শুধুমাত্র মান নিচ্ছি, বুঝতে পেরেছো? মাইনাসটা তো মানের জন্য আসে না, মাইনাসটা আসে ডাইরেকশনের জন্য, কারণ যে কারণে উৎপত্তি হয় সেই কারণকে বাধা দেয়, ওই জন্য মাইনাস আসে। এখানে মাইনাস নিয়ে নি, তার মানে আমি শুধুমাত্র মান বোঝাতে চাইছি। ওকে, একক নেবো, তো একক নিতে গেলে আবার মাইনাস কেন নেবো, বলো ক্লিয়ার? ঠিক আছে, তো চলো এবার চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এবার আমরা দেখব যে এল বাই আর এর একক কি হবে। তো এল বাই আর এর একক কি হবে এটা একটু দেখা যাক। এল বাই আর এর একক কি হবে? দেখো এল বাই আর এর একক এটা খুব ভালো করে বুঝতে পারবে যখন তোমরা এসি কারেন্ট পড়বে, তার মানে ঠিক এর পরের চ্যাপ্টার, ওর পরের চ্যাপ্টারটাও আমি পড়াবো, কিন্তু এটা অ্যান্সার করার মতো এখন জেনে নাও কিভাবে সলভ করবে। আচ্ছা, এল হচ্ছে আবেশক, তাই না, আর আর হচ্ছে রোধক। ঠিক আছে, মনে রাখবে যে একটা আবেশক যে রোধ প্রবাহিত করে বা যে রিয়াক্ট্যান্স বা যে প্রতিঘাত প্রবাহিত করে, হ্যাঁ, তার মান হলো ওমেগা এল। এই ওমেগা এল এর একক হচ্ছে ওহম, তার মানে ওমেগা এল এর একক যা, আর এর একক তাই, একক তাই, কিন্তু আমি তাই বলেছি। ঠিক আছে, ওমেগা এল আর আর একই বলিনি, কিন্তু দুজনের একক একই, ওহম যেহেতু, তাহলে আমি বলতে পারি যে এল বাই আর ইকুয়াল টু 1/ওমেগা। ঠিক, ওমেগার মাত্রা কি হবে, ওমেগার মাত্রা হবে, দেখো ওমেগা সমান আমরা জানি 2π/t, তাহলে ওমেগার মাত্রা হবে টি ইনভার্স, তাহলে এর মাত্রা কি হবে 1/t ইনভার্স, তার মানে শুধুমাত্র টি। ব্যাস হয়ে গেল, তাহলে উত্তর কত হবে দেখে নাও, আগের পেজে চলে যাও, শুধুমাত্র টি আছে কোথায়, তাহলে অপশন হবে এইটা। দেখো এইচএস 2017 কোশ্চেনটা কিন্তু এসেছিল। ওকে, তো চলো এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, ভালো কোশ্চেন, বলছে দুটি সমান পাক সংখ্যার সলিনয়েডের দৈর্ঘ্যের অনুপাত 1:2 এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের অনুপাত 1:2, সলিনয়েড দুটির সাবেশাঙ্কের অনুপাত কি হবে? স্যার আমরা জানি এল সমান মিউ নট এন স্কোয়ার এ বাই এল, তাহলে আমি ডাইরেক্ট L1/L2 বসিয়ে দেবো, মিউ নট কেটে গেল, পাক সংখ্যার অনুপাত কিছু বলেছে, পাক সংখ্যা একই বলেছে। ঠিক আছে, তাহলে এন স্কোয়ারও কেটে যাবে, তাহলে A1/A2 ইন্টু L2² স্কোয়ার, L2² বাই L1 স্কোয়ার, কারণ এলটা নিচে আছে। তাহলে তুমি এখানে
পাই আর ওয়ান স্কোয়ার বাই পাই আর টু স্কোয়ার বসিয়ে দাও, আর এইটা এল টু স্কোয়ার বাই এল ওয়ান স্কোয়ার থাকুক, পাই পাই কেটে দাও। দেখো ব্যাসার্ধের অনুপাত কত বলেছে, দৈর্ঘ্যের অনুপাত এইটা, ব্যাসার্ধের অনুপাত 1:2, তার মানে এটা হয়ে যাবে 1/4 ইন্টু, আর দৈর্ঘ্যের অনুপাত কত 1:2, তার মানে এটা হয়ে যাবে 2/1। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হয়ে যাবে দেখো 1:2। ঠিক আছে, তাহলে 1:2 হয়ে যাবে অ্যান্সার। দেখো কত ইজিলি বেরিয়ে গেল। তাহলে শুধুমাত্র তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখো তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, যেগুলো বলছি যে মনে রাখতে হবে মানে সেইগুলো মনে রাখতেই হবে, বুঝলে বন্ধু? দেখো ক্লিয়ার? তো চলো এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আর এখান থেকে নেই, নেক্সট কোয়েশ্চেন আমি তোমাদের জন্য একটা পিডিএফ এখানে শো করাচ্ছি, সেখান থেকে আমরা এবার কোয়েশ্চেন সলভ করব। চলো দেখা যাক। দেখো এখানেও বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আছে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, আগের কোয়েশ্চেনগুলো ছিল সবই ছায়া প্রকাশনী থেকে, আর এই কোয়েশ্চেনগুলো আমি নিজে কিছু টাইপ করেছি দিয়ে তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, একটি 5 হেনরি ইন্ডাকটেন্সে যুক্ত কয়েলে কারেন্ট 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইনডিউসড ইএমএফ কত? ইনডিউসড ইএমএফ মানে হচ্ছে গিয়ে আবিষ্ট তড়িৎচালক বল। ওকে, কি বলেছে 5 হেনরি ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স মানে কি এল মানে আবেশক, তাহলে 5 হেনরি আবেশকে একটা কয়েল যুক্ত আছে। ঠিক আছে, 5 হেনরি আবেশক যুক্ত একটা কয়েলে কারেন্ট যাচ্ছে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে, মানে 1 সেকেন্ডে 4 অ্যাম্পিয়ার করে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে? ফর্মুলা কি পড়েছিলাম, ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। যখন আবেশক থাকে তখন এই ফর্মুলা ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। বেশ, তাহলে ই কত, ই বের করতে হবে, এল কত, এল বলে দিয়েছে 5, আর ডিআই ডিটিটা এটাই তো 4। ব্যাস হয়ে গেল, তাহলে 5 4 20, তাহলে 20 ভোল্ট হয়ে যাবে অ্যান্সার। দেখো কত ইজিলি বেরিয়ে গেল। এই ছোটখাটো কোশ্চেনগুলো যদি তোমাদের একটু কনসেপ্ট জানা না থাকে তাহলে ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তাই একটু মন দিয়ে দেখবে, আর যে ফর্মুলাগুলো ইউজ করছি সেগুলো খাতায় নোট করবে মাস্ট। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি কয়েলের সেলফ ইন্ডাকটেন্স যথাক্রমে 9 হেনরি এবং 16 হেনরি এবং কাপলিং কোএফিসিয়েন্ট 0.5, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত? ডাইরেক্ট ফর্মুলা এম ইজ ইকুয়ালস টু কে রুট L1 L2। ব্যাস, কেটাকে বের করতে বলেছে, এম কত বলেছে, এম দেখো বলে দিয়েছে এম 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 ও এমটাই বের করতে বলেছে সরি, আর কাপলিং কোএফিসিয়েন্ট বলে দিয়েছে কত 0.5, তার মানে হাফ রুট, আর এইটা কত 9 আর 16, তাহলে 9 ইন্টু 16, তাহলে হাফ কত বেরিয়ে আসবে 3 ইন্টু 4, তাহলে 2 2 4 কেটে দাও, তাহলে 6 হেনরি হয়ে গেল উত্তর। দেখো কত ইজিলি আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এরকম ইজি ইজি কোয়েশ্চেন থাকবে, আর তখন কিন্তু ফর্মুলা না জানার জন্য করে আসতে পারবে না, তাই বি সিরিয়াস। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি 8 হেনরি ইন্ডাকটেন্স যুক্ত কয়েলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, স্টোরড ম্যাগনেটিক এনার্জি কত? আচ্ছা, আমি স্টোরড এনার্জি সম্পর্কে তোমাদেরকে এখনো বলিনি, তাই এই কোশ্চেনটা আমি একটু রাখছি, একটু পরে এসে আমরা সলভ করব। ওকে, তারপরে দেখো দুটি কয়েল সিরিজ। আচ্ছা তাহলে এবার থিওরি কিছু বলে দিই, নইলে নেক্সট কোয়েশ্চেনগুলো একটু করতে অসুবিধা হবে। মনে করো এখানে একটা ইন্ডাক্টর আছে, ঠিক আছে, তো তুমি এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছ। এবার তুমি যখনই কারেন্ট পাঠাবে, কারেন্ট যখন চেঞ্জ করবে তখন এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, কারণ চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হলেই কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে, এটা তোমাদেরকে আমি বলেছিলাম। তো যখন তড়িৎচালক বল আবিষ্ট হবে, এই তড়িৎচালক বল কোনোদিনই চাইবে না যে তুমি কারেন্ট পাঠাও, তার এগেনস্টে তুমি কাজ করবে। তুমি কারেন্ট পাঠাচ্ছ, তার মানে এখানে একটা শক্তি সঞ্চিত হবে। বলের বিরুদ্ধে কৃতকার্য মানেই তো শক্তি, এটা আমরা জানি। তাহলে এখানে কিন্তু সঞ্চিত শক্তি আসবে, আর সেই সঞ্চিত শক্তিটা কত সেটা আমরা দেখব। দেখো তাহলে তুমি বলছো যে স্যার আমরা জানি যে ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। বেশ, আবার স্যার ক্ষমতা পি, পি মানেই তো একক সময়ে কৃতকার্য W/T, তার মানে আমরা আবার জানি ই গণিত আই, ই গণিত আই। বলো ক্লিয়ার কিনা? আশা করি এটা বুঝতে পেরেছো। কারণ দেখো ক্ষমতা মানেই তো একক সময়ে কৃতকার্য। ওকে, বেশ, তাহলে একক সময়ে কৃতকার্য হচ্ছে ইআই, তাহলে টি সময়ে কৃতকার্য কত, বা ডিটি সময়ে কৃতকার্য কত? ডিটি সময়ে কৃতকার্য কত হবে? ই ইন্টু আই ইন্টু ডিটি। একক সময়ে কৃতকার্য যদি এইটা হয়, তাহলে ডিটি সময়ে কত? ইআই ডিটি। ঠিক আছে স্যার, ই ইন্টু আই কেন করলেন? কারণ ক্ষমতার ফর্মুলা তোমরা ছোট থেকে পড়ে আসছো, পি ইকুয়ালস টু আই ইন্টু ভি, এখানে ভি এর জায়গায় ই বসিয়েছি। ওকে, বেশ, তাহলে যখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি কি আসবে দেখো, এল ডিআই
ডিটি ইন্টু আই ইন্টু ডিটি। তো ডিটি ডিটি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এল ডিআই ইন্টু আই বা এল আই ডিআই। ঠিক আছে, এবার তুমি বলছো স্যার আমি জিরো থেকে ক্যাপিটাল আই অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে যেতে চাইছি, জিরো থেকে ক্যাপিটাল আই পর্যন্ত, তাহলে কত কৃতকার্য করতে হবে, সেটাই সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু, আমি বলবো এবার ইন্টিগ্রেশন করে দাও তুমি, কোথা থেকে কোথায়, জিরো থেকে আই, কত হবে এল আই ডিআই। ব্যাস, তাহলে এল কে বাইরে বের করে দাও, তাহলে এটা হবে কত আই স্কোয়ার বাই টু, জিরো থেকে আই। ব্যাস, তাহলে অ্যান্সার তুমি কি পেয়ে গেলে, তুমি পেয়ে গেলে হাফ এল আই স্কোয়ার। ডান। ব্যাস, তাহলে এইটা হয়ে গেল সঞ্চিত শক্তি। কোথায় সঞ্চিত শক্তি, আবেশকে সঞ্চিত শক্তি। ঠিক আছে, তো চলো এবার কোশ্চেনটা দেখো, সলভ করতে তোমাদের অসুবিধা হবে না, যেটা এই কোশ্চেনটা ছিল। এবার কোশ্চেনটা ভালো করে পড়ো, দেখো আর সলভ করতে অসুবিধা হবে না। কি বলছে কোশ্চেনটাতে, একটা 8 হেনরি ইন্ডাকটেন্স যুক্ত কয়েলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে ইউ ইজ ইকুয়ালস টু, আমরা এখনই পড়ে এলাম হাফ এল আই স্কোয়ার। বেশ, তাহলে হাফটাকে রেখে দিলাম, এল কত, এল হচ্ছে স্যার 8 হেনরি, আর আই কত, আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার মানে 3 স্কোয়ার, তাহলে কত হবে 2 4 8, তাহলে 4 ইন্টু 9 সমান 36 জুল। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 36 জুল। বলো, আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেন বলছে, আচ্ছা এই কোশ্চেনগুলো একটা নতুন থিওরি বলবো তখন করবে। এইটা দেখো, এটা পারবে, এটা আমাদের পড়া হয়ে গেছে। 5 নাম্বার কোশ্চেন, বলো কি হবে। একটা কয়েলের ইন্ডাকটেন্স 5 হেনরি, কারেন্ট পরিবর্তিত হচ্ছে এই সমীকরণ অনুযায়ী, তাহলে ইএমএফ কত, কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, ইনডিউসড ইএমএফ কত হবে বা তড়িৎচালক বল কত হবে, তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি ভাই। ই ইকুয়াল টু, ঠিক আছে, ই ইকুয়াল টু কি হবে, তোমাকে আই বলে দিয়েছে কিন্তু, আচ্ছা, আর ও ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু এল ডিআই ডিটি। ঠিক আছে, ইন্ডাক্টর বললি এই ফর্মুলা, তাহলে এল কত, এল হচ্ছে স্যার 5, আর ডিআইডিটি কত, ডিআইডিটি হচ্ছে দেখো 8 2 16, এই যে সরি 2 2 4 4t প্লাস 0, তার মানে 20t, 20t। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস ভুল দিয়েছে, মানে ভুল দিয়েছে বলতে একটা জিনিস দেয়নি, যে কত সময়ে, আমি এটা দিয়ে দিচ্ছি, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে বের করো, টি ইকুয়াল টু 1 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু এল ডিআই ডিটি করে আমি ই বের করে নিলাম। হ্যাঁ, এবার 1 সেকেন্ডে যদি বলে তাহলে 20 ইন্টু 1, তার মানে 20 ভোল্ট হবে অ্যান্সার। টাইমটা বলে দিতে হবে, টাইমটা না বলে দিলে তো একটা টাইমের ফ্যাক্টরটা থেকেই যাবে, তাই না। দেখো ইজিলি করে ফেললে। বেশ, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ভালো কোশ্চেন, এই কোশ্চেনের ফর্মুলাও আমরা পড়ে চলে এসেছি ভাই। একটা কন্ডাক্টিং রডের দৈর্ঘ্য 0.8 মিটার, ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, ম্যাগনেটিক ফিল্ড 2 টেসলা, এই রডটি ফিল্ডের সঙ্গে লম্বভাবে চলছে, তাহলে মোশনাল ইএমএফ কত হবে, মানে গতীয় তড়িৎচালক বলে। এই যখনই বলেছে এইটা আমার মাথায় কিন্তু একটা সঙ্গে সঙ্গে ফর্মুলা ক্লিক করে গিয়েছে। কি ফর্মুলা স্যার, আমরা জানি ই সমান বিএলভি সাইন থিটা। ব্যাস, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবো, উত্তর চলে আসবে। তাহলে কত হবে, ই সমান বি কত, দেখো বি বলা আছে 2 টেসলা, বেশ, এল বলা আছে 0.8 মিটার মানে 8/10 মিটার করে দিলাম ডাইরেক্ট, আর সাইন থিটা মানে, আচ্ছা ভি বলা আছে বেগ, বেগ হচ্ছে কি 5, আর সাইন 90, সাইন 91। ব্যাস, তাহলে কত হলো, দেখো 2 5 10, 5 5 কেটে গেল, তাহলে উত্তর হলো 8 ভোল্ট। ব্যাস, উত্তর হয়ে গেল 8 ভোল্ট। কত ইজিলি আমরা করে ফেললাম অঙ্কটা, বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে একটি কন্ডাক্টিং রডের ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড থেকে 16 মিটার পার সেকেন্ড করা হলো। ঠিক আছে, অন্য সব অপরিবর্তিত থাকলে ইনডিউসড ইএমএফ কত হবে। দেখো একটা কথা বলি, আমরা এখনই পড়লাম ই ইকুয়াল টু বিএলভি সাইন থিটা। বেশ, ঠিক আছে, তার মানে তুমি বললে স্যার ই ভ্যারিজাজ ভি বেগের সঙ্গে সমানুপাতিক, তো বেগ যদি 8 থেকে 16 হয় তার মানে দ্বিগুণ হয়েছে, তাহলে ই কত হবে, ই ড্যাশ হয়ে যাবে 2e। ব্যাস, তাহলে ডবল হয়ে যাবে উত্তর। ব্যাস, ক্লিয়ার। দেখো কত ইজিলি কোশ্চেনগুলো আমরা সলভ করছি, তো এইভাবেই কিন্তু সলভ করতে হবে, আর এইরকমই কোশ্চেন তোমাদের দেবে। ফর্মুলা হচ্ছে এখানে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, আর শুধুমাত্র ফর্মুলা নয়, ফর্মুলা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেই শেখাটাও এখানে বিশাল ব্যাপার। আমি ফর্মুলা জেনে বসে থাকলাম কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারছি না, সেখানে তো আমার কোনো মানে হচ্ছে না বা কোনো কাজে লাগছে না জিনিসটা, তাই না। চলো, একটা রোটেটিং রডের দৈর্ঘ্য 0.5 মিটার, অ্যাঙ্গুলার ভেলোসিটি 4 রেডিয়ান পার সেকেন্ড, ম্যাগনেটিক ফিল্ড 3 টেসলা, দুই প্রান্তের ইএমএফ কত। রোটেটিং মানেই আমার মাথায় একটা ফর্মুলা ক্লিক করবে, সেটা হচ্ছে ই সমান হাফ বি ওমেগা আর স্কোয়ার।
বা এল স্কোয়ার, যা বলবে বলো, আর বা এল যা বলবে বলো, অসুবিধা নাই। ঠিক আছে, তাহলে হাফটাকে আমি রেখে দিলাম। বি কত? বি দেখো বলা আছে 3 টেসলা, বেশ, তাহলে বি কে 3 নিলাম। ওমেগা কত? ওমেগা হচ্ছে 4, বেশ। আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলে দিয়েছে 0.5, তার মানে হাফ। হাফের স্কোয়ার মানে হচ্ছে কি 1/4, ব্যাস, 4 কেটে দাও। আর এখানে কত হয়ে গেল তাহলে? 3/2, 3/2 মানে 1.5 ভোল্ট, ব্যাস, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরকম করে সলভ করবে, পর 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 সলভ করতে হবে বন্ধু। নেক্সট কোয়েশ্চেন দেখো, থামলে হবে না। রোটেটিং রডের দৈর্ঘ্য 0.5 মিটার থেকে 1 মিটার করা হলে ইনডিউসড ইএমএফ কত হবে? আবার সেম কোয়েশ্চেন, রোটেটিং রডের দৈর্ঘ্য মানে যে ঘুরছে। এবার এখানে একটা কেস আছে, দেখো এখানে ই সমান তুমি বলেছিলে হাফ বি ওমেগা এল স্কোয়ার বা আর স্কোয়ার, তাহলে ই ভ্যারিজাজ কিন্তু এল স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য তুমি যদি দ্বিগুণ করে দাও, 0.5 থেকে 1 করেছো, তার মানে দ্বিগুণ করেছো, তাহলে এখানে দ্বিগুণ করলে কিন্তু এটা 4 গুণ হয়ে যাবে, তার মানে উত্তর হয়ে যাবে 4 টাইমস। দেখো ক্লিয়ার? আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি 10 হেনরি ইন্ডাকটেন্স যুক্ত কয়েলে কারেন্ট 6 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ার হতে 0.3 সেকেন্ড সময় লাগে, অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ কত হবে? খুব ভালো কোয়েশ্চেন, অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ কত হবে 10 হেনরি ইন্ডাকটেন্স যুক্ত কয়েলে? বেশ, ইন্ডাকটেন্স 10 হেনরি মানে আমাকে এটা বলে দিয়েছে কি, এটা এল বলে দিয়েছে। বেশ, কারেন্ট 6 অ্যাম্পিয়ার থেকে 0 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে, মানে কারেন্টের চেঞ্জ যেটা ডিআই সেটা 6 অ্যাম্পিয়ার, 0.3 সেকেন্ড সময় লাগে, তাহলে অ্যাভারেজ ইনডিউসড ইএমএফ কত হবে? দেখো ই ইকুয়াল টু, আমরা কি বলেছি, ইন্ডাক্টর থাকলেই আমি এই ফর্মুলাটা মনে করব, এল ডিআই ডিটি। বেশ, তাহলে এল কত? এল বলে দিয়েছে 10, বেশ, কারেন্টের চেঞ্জ কত? 6 থেকে 0 মানে এটা 6, আর ডিটি কত? ডিটি হচ্ছে 0.3, ব্যাস, ডান, বলো ক্লিয়ার? বেশ, তাহলে এটা পয়েন্ট তুলে দিলে, তুমি এখানে 100 করে দিলে, 3 2 6, তাহলে কত হবে? উত্তর হয়ে যাবে 200 ভোল্ট, ব্যাস, দেখো ডান, 200 ভোল্ট। এইভাবে কিন্তু অঙ্ক সলভ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দুটি কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স 8 হেনরি, বেশ, এল বলে দিয়েছে। ওকে, ডান। প্রথম কয়েলে কারেন্ট 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত হলে দ্বিতীয় কয়েলে ইনডিউসড ইএমএফ কত হবে? প্রথম কয়েলে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত হলে দ্বিতীয় কয়েলে ইনডিউসড ইএমএফ কত হবে? মিউচুয়াল ইন্ডাকটেন্স বলেছে, বলুকা, দরকার নাই, অত ভাবনা চিন্তা দরকার নাই, আমি তো এটাও বলেছিলাম না, ই সমান এম ডিআই ডিটি, ব্যাস, ঠিক আছে। তো দেখো এম কত? মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে দিয়েছে 8 হেনরি, ঠিক আছে। আর ডিআই কত? কারেন্ট চেঞ্জ হয়েছে 4 অ্যাম্পিয়ার থেকে, প্রথম কয়েলে কারেন্ট 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত, ও 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তার মানে ডিআইডিটা ইটসেলফ বলে দিয়েছে, ডাইরেক্ট 4 বসিয়ে দাও, 32 হয়ে গেল, ব্যাস, উত্তর ডান। যখনই তুমি দেখবে অ্যাম্পিয়ার পার সেকেন্ড বলে দিয়েছে তোমাকে, তখনই বুঝে নেবে যে এটা ডিআইডিটির কথা বলছে, ঠিক আছে। একক দেখে বুঝে নিতে হবে, এটা কিভাবে আসবে, প্র্যাকটিস করে করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটা রোটেটিং রডের অ্যাঙ্গুলার ভেলোসিটি 12 রেডিয়ান পার সেকেন্ড থেকে 6 রেডিয়ান পার সেকেন্ড করা হলো ইনডিউসড ইএমএফ কত হবে? দেখো কি বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ করেছে, ই ইকুয়াল টু আমরা জানি হাফ বি ওমেগা এল স্কোয়ার, যাই হোক না কেন ই ভ্যারিজাস ওমেগা, ঠিক কিনা? তাহলে ওমেগা যদি 12 থেকে 6 করে দেওয়া হয়, মানে অর্ধেক করে দেওয়া হয়, তাহলে ই ড্যাশ কত হবে? ই বাই 2, ই ড্যাশ হবে ই বাই 2, তাহলে হাফ, ডান। নেক্সট দেখো, একটা 12 হেনরি ইন্ডাকটেন্স যুক্ত কয়েলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্ট 10 অ্যাম্পিয়ার করলে স্টোরড ম্যাগনেটিক এনার্জি কত হবে? বাহ, খুব ভালো কোয়েশ্চেন, ভালো করে পড়ো কোয়েশ্চেনটাকে কি বলছে। 12 হেনরি ইন্ডাকটেন্স যুক্ত কয়েলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, ডান, কারেন্ট 10 অ্যাম্পিয়ার করেছে, তার মানে 5 থেকে 10 করে দিয়েছে, মানে কি হয়ে গেছে? ডবল হয়ে গেছে, তাহলে স্টোরড এনার্জি কি হবে? ইউ, ইউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার, তার মানে ইউ ভ্যারিজাস আই স্কোয়ার, বলো ক্লিয়ার কিনা? তাহলে এটা যদি ডবল হয়ে যায়, তাহলে এনার্জি কত হবে? 4 গুণ হয়ে যাবে, করারই দরকার নাই, ব্যাস, ডান হয়ে গেল, 4 গুণ 4 টাইমস, কারণ আই স্কোয়ার আছে, কারেন্ট যদি ডবল হয় তাহলে এনার্জিও ডবল, 4 গুণ হয়ে যাবে, স্কোয়ার যেহেতু আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি কয়েলের সেলফ ইন্ডাকটেন্স যথাক্রমে 4 হেনরি এবং 9 হেনরি, মিউচুয়াল ইন্ডাকটেন্স 3 হেনরি, কাপলিং কোফিসিয়েন্ট কত? দেখো কাপলিং কোফিসিয়েন্ট কত কি হবে? বেশ, তাহলে আমরা জানি এম সমান কে রুট L1 L2, বেশ, এরপরে কি হবে? এম এর জায়গায় কি বসাবো? মিউচুয়াল ইন্ডাকটেন্স বলে দিয়েছে 3, বেশ, 3 ইকুয়াল টু কে রুট L1 L2, L1 L2 মানে হচ্ছে কে
4 × 9, বেশ। তাহলে কে সমান কত হবে? 3/2 × 3, তাহলে 3 কেটে গেল, তাহলে হাফ অর্থাৎ 0.5। ডান, বলো 0.5। এইটা হচ্ছে কাপলিং কোফিসিয়েন্ট। ওকে, কাপলিং কোফিসিয়েন্ট দেখো একদম ইজি বেরিয়ে গেল। কাপলিং কোফিসিয়েন্ট মানে সংযোগ ধ্রুবক, যে কেটা নিয়েছিলাম, হ্যাঁ এই সংযোগ ধ্রুবকটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। একটা কন্ডাক্টিং রড ফিল্ডের সমান্তরাল দিকে 10 মিটার/সেকেন্ড বেগে চলছে, তাহলে ইনডিউসড ইএমএফ কত? দেখো ফিল্ডের সমান্তরাল দিকে মানে তুমি ডাইরেক্ট পেয়ে গেলে থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর থিটা যদি 0 হয় তাহলে সাইন 0 0, কারণ আমরা পড়েছিলাম ই সমান মোশনাল, যখন কেউ মোশনে থাকবে তখন বিএলভি সাইন থিটা ফর্মুলা, তো সাইন 0 যদি 0 হয় তাহলে ডান 0 0 অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? ওকে হবে তো, এইভাবে কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে, দেখো অনেকগুলো কোশ্চেন আমাদের প্র্যাকটিসও হয়ে গেল। এবার এবার আমরা আরেকটা নিউ কনসেপ্ট শিখবো, তারপরে এই ভিডিওটা এখানেই শেষ হবে। মোটামুটি সমস্ত কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেলেছি। এবার আমরা দেখব যদি কিছু ইন্ডাক্টর হ্যাঁ শ্রেণী সমবায়ে থাকে বা সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে চলো দেখা যাক। যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে ইন্ডাক্টর, তাহলে ঠিক রোধের মতোই ফর্মুলা। ওকে, রোধের মতোই ফর্মুলা কি না, এইটা L1 এইটা L2, তাহলে L ইকুয়াল টু হয়ে যাবে L1 + L2, নো প্রবলেম। আর যদি সমান্তরালে থাকে তখন কি হবে, হয়তো একটা এরকম আর একটা হয়তো এরকম ভাবে থাকলো। ঠিক আছে, তাহলে সমান্তরালে থাকলে কি হবে, এইটা L1 এইটা L2, তাহলে তখন ওই একই ফর্মুলা ইউজ করবে 1/L = 1/L1 + 1/L2। এবার এই দুটো ফর্মুলা তখনই হবে যখন মিউচুয়াল ইন্ডাকটেন্স M সমান 0 হবে। যখন আমি মিউচুয়াল ইন্ডাকটেন্সকে ধরছি না, যখন পুরোপুরি অ্যাভয়েড করছি, তখন এটা হবে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? ওকে, এবার দেখো তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেইটুকু আমি বলবো। শ্রেণী সমবায়ে তোমাদের এমন কিছু অঙ্ক দেবে যেখানে বলবে যে দুটো এরকম ইন্ডাক্টর যুক্ত আছে কিন্তু সেখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স উপস্থিত, তাহলে সেই কেসে এই এলটা কি হবে? এখানে কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্স উপস্থিত নেই। এবার মিউচুয়াল ইন্ডাকটেন্স থাকলে একটা ঘটনা ঘটবে, কিরকম দেখো, মনে করো এই একটা কয়েল এই একটা কয়েল, তো সাবেশাঙ্ক তো তৈরি হবে, কিন্তু সাবেশাঙ্ক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এদের দুজনের মধ্যে তো আবেশাঙ্কও তৈরি হবে, পারস্পরিক আবেশাঙ্কও তো তৈরি হবে। যেমন এল থাকবে তেমন তো এমও থাকবে বাস্তবিক ক্ষেত্রে, কারণ এরা পাশাপাশি অবস্থিত। তো এখানে যখন ফ্লাক্স লিঙ্ক হবে, তো এর জন্য তো এখানেও কিছু ফ্লাক্স লিঙ্ক হবে, আবার এর জন্য এখানেও তো কিছু ফ্লাক্স লিঙ্ক হবে। তো সেই ফ্লাক্স লিঙ্কিং এর জন্য তখন কিন্তু এই তুল্য আবেশাঙ্কটা চেঞ্জ হবে। যদি দেখা যায় একই দিকে পাক আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে L1 + L2 + 2m, তখন এটা হবে অ্যাড। ঠিক আছে, এটা তখন অ্যাডিং ফ্যাক্টর, এটা তখন অ্যাডিং ফ্যাক্টর। বোঝা গেল? আর যদি দেখা যায় যে এইটার পাক আর এইটার পাক উল্টো আছে, তাহলে সেই ক্ষেত্রে হবে L1 + L2 - 2m, এটাকে বলে অপোজিং ফ্যাক্টর। এইটাকে বলে অপোজিং ফ্যাক্টর, এটা মাথায় রাখবে। ঠিক আছে, একটা অ্যাডিং ফ্যাক্টর একটা অপোজিং ফ্যাক্টর। ডান, তো এইটা থেকে একটা কোশ্চেন ছিল, চলো কোশ্চেনটা দেখে নিই। এবার এটা থেকে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। কোথায় ছিল কোশ্চেনটা? একদম প্রথমের দিকে ছিল। এই যে কি বলছে দেখো, দুটি কয়েল সিরিজ এইডিংয়ে যুক্ত করলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স 30 হেনরি এবং সিরিজ অপোজিংয়ে 18 হেনরি হয়, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত? ভালো কোশ্চেন বলেছে। বলেছে যখন অ্যাড হচ্ছে তখন 30 হেনরি আর অপোজ করলে 18 হেনরি, তাহলে কি হবে দেখো, L1 + L2 + 2m যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে তুমি বলছো কত? 30। আর যখন বলছি L1 + L2 - 2m, তখন বলছো 18। তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিয়ে দাও, হ্যাঁ, বা ওপরটা থেকে নিচেরটা বিয়োগ দাও। তাহলে বিয়োগ দিলে দেখো হবে 4m সমান কত? 30 + 18 মানে হচ্ছে কি 48। তাহলে m সমান কত? 4 12 48, তাহলে m সমান 12। কি ব্যাপার, মিউচুয়াল ইন্ডাকটেন্স কত? ভুল করলাম, L1 L2 কেটে পালিয়ে গেল, ও বিয়োগ করছি না, আরে ইয়ার, যোগ না বিয়োগ। তাহলে বিয়োগ করলে কত হবে? 30 - 18 মানে 12 হবে, তাহলে 4 3 12, তাহলে m সমান 3 হেনরি। ব্যাস ডান, উত্তর ডান। দেখো ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে হবে, ব্যাস তাহলে এখানেই আমাদের
তড়িৎ চুম্বকীয় আবেশ শেষ হলো, নেক্সট ক্লাস আসবে এসি কারেন্টের ওপরে। আর হ্যাঁ, তোমাদের এক্সাম ডেট যেহেতু দিয়ে দিয়েছে, তাই আমি কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে মিক্সড এমসিকিউ প্র্যাকটিস করাবো। তো কে কে মিক্সড এমসিকিউ প্র্যাকটিস করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও, অবশ্যই জানাবে সেশনটা কেমন লাগলো। তাহলে আমি এখান থেকে ইন্সপিরেশন পাবো নেক্সট ক্লাস নিয়ে আসার। মাথায় রাখবে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।